আচ্ছা, এবার ঠিক আছে বিক্রম? ঠিক আছে, বোর্ড দেখা যাচ্ছে মোটামুটি? হ্যালো, শোনা যাচ্ছে? আর বোর্ডটা দেখা যাচ্ছে তো, যেটা মেন কনসার্ন? গুড গুড, ভেরি। আচ্ছা, তাহলে আচ্ছা, কজন জয়েন করেছে মোটামুটি একবার দেখা যাক। আচ্ছা, আমরা আহ, আজকে শুধু ইকোনমিক্স ক্লাসটাই করবো, ঠিক আছে? পরের সপ্তাহে একটা এক্সট্রা ডেটে ম্যাথ আর সায়েন্স পার্টটা করে নেবো। একটু ব্যস্ত আছি, কিছু কাজ রয়েছে, তো সেই কারণে শুধু ইকোনমিক্স ক্লাসটা করে আমরা যাতে কন্টিনিউইটিটা বজায় থাকে সেজন্য আমি অফ করলাম না, ইকোনমিক্স ক্লাসটা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করছিলাম, ফিসকাল পলিসি আর বাজেট, সেটা আজকে আমরা পুরোপুরি কমপ্লিট করব, ঠিক আছে? বাজেটটা এখন আমরা শুরু করিনি, ফিসকাল পলিসি অনেকটা জায়গা আমরা করেছি, তো আজকে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করব। তো ক্লাস চলাকালীন যদি ভয়েসে কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ? আর কেউ যদি কোনো রিকোয়েস্ট করে থাকো সেগুলো জানাবে, কারণ ক্যামেরাটা আমি ওখানে সেটেল করে দিয়েছি, আমি আর বারবার ওখানে দেখছি না। তো আহ, কারোর যদি কোনো প্রবলেম হয় গ্রুপে মেসেজ করো, এবং তোমরা যারা গ্রুপ ফলো করছো আমাকে একটু জানিও যদি কেউ কোনো প্রবলেম রেজ করে, ঠিক আছে? যারা অলরেডি সেশনে রয়েছে। আচ্ছা, তাহলে ভয়েস ক্লিয়ার, বোর্ড দেখা যাচ্ছে তো এই দুটো জায়গা? ঠিক আছে, গুড। ওকে, গুড। আচ্ছা। আচ্ছা, আগের দিনের ক্লাস থেকে কারোর কোনো জায়গা ডাউট? আগের দিন যেগুলো আমরা মেন যে জায়গাগুলো আমরা কমপ্লিট করেছিলাম ফিসকাল পলিসির, যে বিভিন্ন ডেফিসিটের জায়গাগুলো আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? জাস্ট এই জায়গাটা আমরা একবার একটু দেখে নিই কারোর কোনো প্রবলেম হচ্ছে নাকি বুঝতে। তোমাদের ভিতর থেকে একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সবার প্রথমে আমি যদি বলি রেভিনিউ ডেফিসিট, এই জিনিসটা কি? যে কেউ, যে কেউ ট্রাই করো, রেভিনিউ ডেফিসিট এই জিনিসটা কি? হ্যালো? ভেরি গুড। রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, এটা হচ্ছে আমাদের রেভিনিউ ডেফিসিট। গুড। নেক্সট যদি বলি বাজেট ডেফিসিট, এই জিনিসটা কি বাজেট ডেফিসিট? আবার পলাশ। আচ্ছা, হ্যাঁ, বলো বলো। আচ্ছা, গুড। শুভঙ্কর তো মনে হয় কারেক্ট। টোটাল এক্সপেন্ডিচার মানে এখানে আমার রেভিনিউ এক্সপেন্ডিচারও থাকবে প্লাস আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারও থাকবে। এই টোটাল এক্সপেন্ডিচারের দুটো জিনিস কি কি, রেভিনিউ এক্সপেন্ডিচারও থাকবে প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচারও থাকবে। শুভঙ্কর তো মনে হয় আগের দিনের ক্লাসটাই ছিলেন না, না শুভঙ্কর? শুভঙ্কর হয়তো জয়েন করেনি এখনো। আচ্ছা, ওই অনেক সময় স্পিকারে হয়তো অনেকে কথা বলতে চাইবে কিন্তু কথা বলতে চাইবে না, ওই জায়গাটা একটু ধরে পিন করতে হবে, ঠিক আছে? ওই জায়গাটা একটু ধরে আচ্ছা আচ্ছা, ছিলেন না, ঠিক আছে। আহ, আর এখন শরীর ঠিক আছে এখন তোমার? ওকে, গুড। ঠিক আছে, ঠিক আছে, আজকে ক্লাসটা ফলো করো। ওকে। আচ্ছা, তো এই এই জিনিসগুলো কি দেখেছো নিচে, নাহলে আজকে একবার জাস্ট রিপিট হচ্ছে, একবার একটু দেখে নাও, ঠিক আছে? ওকে ওকে, গুড।
ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল এক্সপেন্ডিচার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার, টোটাল রিসিপ্ট মানে আমাদের রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট। এই জায়গাগুলো আমরা পড়েছি। লাস্ট আর একটা যে জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এই জিনিসটা কি ছিল একটু বলতে পারবে কেউ? ফিসকাল ডেফিসিটটা কি ছিল? যে কেউ একটু রেসপন্স করো। গুড। এটার একটা ফর্মুলা আমরা বলতে পারি বাজেট ডেফিসিট প্লাস বোরোইং। এইভাবে মাথায় রাখলে আমাদের চলবে, অসুবিধা নেই। এটা সিম্পল কথা হচ্ছে যে গভর্নমেন্ট বাজেট ডেফিসিটের জায়গাটা অল টাইম যদি জিরো থাকে, তাহলে যেটুকু পার্ট গভর্নমেন্ট ধার করবে সেটাই হচ্ছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফিসকাল ডেফিসিট। মানে আমরা মার্কেট থেকে যেটুকু পার্ট ধার করে আমরা বোঝাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিসকাল ডেফিসিট। ঠিক আছে? যেটুকু পার্ট আমরা শুধু ধার করে নেব সেইটুকু পার্টকে আমরা বলবো ফিসকাল ডেফিসিট। এর আগের দিন আমরা বিভিন্ন ম্যাথামেটিক্সের কয়েকটা ফর্ম দিয়ে এগুলো আমরা ডিটেলসে বুঝেছিলাম। ঠিক আছে, আমরা আজকে ওই ডিটেলসগুলো ঢুকছি না। আজকে আমরা যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে ডেফিসিট ফিনান্সিং জিনিসটা কি এবং কেন করা হয় এবং এগুলোর দরকারই বা কি। আচ্ছা, এই ডেফিসিট ফিনান্সিং এর জায়গাটা বুঝতে গেলে আমাদের এই ফর্মুলাটা অল টাইম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাজেট ডেফিসিটের জায়গাটা। বাজেট ডেফিসিট আমরা যদি দেখি, এর ভিতর আমাদের কম্পোনেন্ট আছে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে আমাদের টোটাল এক্সপেন্ডিচার এটা, মাইনাস রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট। এই জিনিসটা গিয়ে আমাদের বাজেট ডেফিসিট। এইবার তোমাদের ভিতর থেকে এক এক করে বলো তো, আমাদের এখানে কটা কম্পোনেন্ট? মেনলি চারটে, কারেক্ট? রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, এবার আমি যদি দেখি আমার ঘরে টাকা কোথা থেকে ঢুকছে, এই রেভিনিউ রিসিপ্ট, এই রেভিনিউ রিসিপ্ট যে টাকা ঢুকছে এটা আমাদের কোথায় কোথায় থেকে ঢোকে আমরা দেখেছিলাম। যে কেউ রেভিনিউ রিসিপ্টে টাকা কোথায় কোথায় থেকে ঢোকে? ভেরি গুড। বিভিন্ন ধরনের ট্যাক্স অথবা বিভিন্ন ধরনের নন ট্যাক্স, এই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে টাকা ঢোকে। ক্যাপিটাল রিসিপ্টে আমাদের কোথা কোথা থেকে টাকা ঢোকে? ভেরি গুড, ডেপ্ট নন ডেপ্ট। গুড। এইবার দেখো আমাদের বাজেট ডেফিসিট কখন হবে, আমি একটা একটা করে টার্ম বলবো, তোমরা বলার চেষ্টা করবে, ঠিক আছে? বাজেট ডেফিসিট কখন হবে? যদি আমাদের এক্সপেন্ডিচার পার্টটা বেশি হয় না রিসিপ্ট পার্টটা বেশি হয়? খরচ বেশি হয় না রিসিপ্ট বেশি হয়, কখন বাজেট ডেফিসিট হবে? বলো যে কেউ। একদম, যদি খরচ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেফিসিট হবে, ঘাটতি। আমাদের একটা সংসার চালাচ্ছি, ঘাটতি কখন তৈরি হবে? যদি আমরা বেশি পরিমাণ খরচ করি। আমি ধরো মাস গেলে 30,000 টাকা ইনকাম করছি, আমি যদি 35,000 টাকা খরচ করি তাহলে আমার ডেফিসিট হবে। এইবার আমি এক্সপেন্ডিচার যেটা, এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচারের ভিতর কোনগুলো পড়ে? বলো যেটা রেভিনিউ এক্সপেন্ডিচারের ভিতর কি কি পড়ে মোটামুটি? গুড গুড। স্যালারি, পেনশন, সাবসিডি, ইন্টারেস্ট পেমেন্ট, এই যে বিভিন্ন ধরনের খরচগুলো আমাদের চলে যাচ্ছে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচারের ভিতর। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভিতর কোনগুলো পড়ছে? আমরা যেটা লোনের রিপেমেন্ট করছি, প্লাস ধর আমরা কোনো ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার করবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ভিতর। ঠিক আছে? এইবার একটা জিনিস বলো, এর ভিতর বাজেট ডেফিসিট তো না হয় আমাদের, আমি ধরলাম যে কিছু পরিমাণ ধরো হচ্ছে, ঠিক আছে? বাজেট ডেফিসিট ধরো কিছু পরিমাণ হচ্ছে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এইবার বাজেট ডেফিসিটের কম্পোনেন্ট যদি আমরা ভাগ করি তাহলে আমরা চারটে কম্পোনেন্টে ভাগ করতে পারছি, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ রিসিপ্ট, একটা ক্যাপিটাল রিসিপ্ট। তার মানে আমাদের ডেফিসিট কমানোর জন্য কি করতে হবে? এই পার্টটাকে বাড়াতে হবে না এই পার্টটাকে বাড়াতে হবে? ডেফিসিট ধরো আমরা কম করতে চাই, ঠিক আছে? তাহলে আমাদের রিসিপ্ট পার্টটাকে বাড়াতে হবে না এক্সপেন্ডিচার পার্টটাকে বাড়াতে হবে? রিসিপ্ট পার্টটাকে আমাদের বাড়াতে হবে, ঠিক আছে?
এবার আমরা দেখবো যে কি করে তাহলে ডেফিসিট কম করা যায়। দুটো উপায়, একটা হচ্ছে রিসিভ পার্টটাকে আমরা বাড়াতে পারি, অথবা আরেকটাও তো উপায় আছে, এক্সপেন্ডিচার পার্টটাকে আমরা কমাতে পারি, কি সেটাও তো একটা উপায়, তাই না? দুটোই উপায়। এইবার আমরা দেখবো যে তাহলে কোন ধরনের উপায় কি করে মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? রিসিভ পার্টটাকে যদি আমাকে বাড়াতে হয়, ধরো তোমাকে আমি এখন ফিনান্স মিনিস্টার করে দিয়েছি, নির্মলা সীতারামনকে হটিয়ে দিয়ে বলছি তুমি ফিনান্স মিনিস্টার, তাহলে তোমাকে এখন বলছি যে ডেফিসিট কমাতে হবে, ঠিক আছে? ধরো কথার কথা বলছি ডেফিসিট কমাতে হবে, তাহলে তোমার সামনে এখন দুটো উপায়, এক রিসিপ্টটা আমাকে বাড়াতে হবে, অথবা এক্সপেন্ডিচার আমাকে কমাতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কি করা যেতে পারে। তাহলে রিসিপ্ট বাড়ানোর জন্য তুমি কি করবে? প্রথমে আসি রেভিনিউ রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট বাড়ানোর জন্য তুমি কি করবে? গুড, ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। এবার ট্যাক্স যদি আমি বাড়াই, তাহলে কিসের উপর ট্যাক্সও দু ধরনের হচ্ছে, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, তাই তো? তো ডাইরেক্ট ট্যাক্স বাড়াচ্ছ মানে তুমি ইনকাম ট্যাক্স বাড়াচ্ছ, তো যদি তুমি ট্যাক্স বাড়াও তাহলে যারা চাকরি বাকরি করে তারা কি তোমাকে ভালো বলবে না গালমন্দ দেবে? খারাপই বলবে, গালমন্দ দেবে। তাহলে গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটা, গভর্নমেন্টের ডিরেক্ট ট্যাক্সের জায়গাটা ইনকাম ট্যাক্স বাড়িয়ে কিন্তু গভর্নমেন্ট যদি ট্যাক্সের রেটটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মুশকিল, তাহলে গভর্নমেন্টকে যে ফিনান্স মিনিস্টার আছে তাকে সবাই গালমন্দ দেবে, ঠিক আছে? তাহলে গভর্নমেন্টকে সেই জায়গাটা কি চেষ্টা করতে হবে, যে ট্যাক্সের বেসটা যতদূর সম্ভব বাড়ানো যায়, ঠিক আছে? যে যারা ট্যাক্স পে করছে না তাদেরকে কি করে ট্যাক্সের আওতায় আনা যায়, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কারা কারা ট্যাক্স পে করছে না, ঠিক আছে? যারা যথেষ্ট ইনকাম করে অথচ ট্যাক্স পে করছে না, বা মোট কথা যাদের কাছে ভালো টাকা পয়সা আছে অথচ ট্যাক্স পে করছে না, তাদেরকে কি করে ট্যাক্সের আওতায় আনা যায় সেটা প্রথমে আমাদের কিন্তু একটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ডিরেক্ট ট্যাক্স থেকে ইনকাম কিছুটা বাড়বে, কারণ ডিরেক্ট ট্যাক্সের ভিতর মেইনই তো হচ্ছে আবার ইনকাম ট্যাক্স একটা বড় জায়গা, তাই না? প্লাস ধরো এরকম অনেকে আছে হয়তো ট্যাক্স পে করছে না, কয়েক বছর ট্যাক্স পে করেনি, এখন ভাবছে যে আমি যদি ট্যাক্স পে করি গভর্নমেন্ট তো আমাকে ফাইন করে দেবে অনেক টাকা, থাক তার থেকে আরো করবো না। তো এই ধরনের যারা অলরেডি ট্যাক্স ইভেশন করেছে, লাস্ট 2-3 বছর ট্যাক্স দেয়নি, তাদেরকে নিশ্চয়ই যদি আমি এরকম একটা ফেসিলিটিস দিই যে তোমরা 2-3 বছরে যে ট্যাক্স দাওনি তোমাদের উপর কোনো ফাইন হবে না, তোমরা এখন ট্যাক্সগুলো দিয়ে দাও, তাহলে আমাদের রেভিনিউ রিসিপ্ট থেকে ইনকাম বাড়াতে পারবো না কমাতে পারবো? বাড়াতে পারবো তো রেভিনিউ রিসিপ্ট থেকে ইনকাম। এরকম যদি স্কিমগুলো চালু করি যে যারা অলরেডি ট্যাক্স দেয়নি তাদেরকে আমি যদি এরকম কোনো স্কিম দিই যে তোমরা ট্যাক্স দিয়ে দাও, তাহলে বাড়ানো যাবে কি যাবে না? বাড়ানো যাবে। তো আমাদের গভর্নমেন্টের শুধু ট্যাক্স রেটটা বাড়িয়ে দিলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু লোকজন ঝামেলা করবে। গভর্নমেন্টকে কি দেখতে হবে, ট্যাক্স এর পরিধিটা যত সম্ভব বাড়ানো যায়, আরো বেশি সংখ্যক মানুষকে যদি ট্যাক্সের আওতায় আনা যায়, যারা অলরেডি ট্যাক্স পে করছে না বা যারা ট্যাক্স ইভেশন করছে, যারা ট্যাক্স দিচ্ছে না, যারা এলিজেবল অথচ দিচ্ছে না, তাদেরকে কি করে আনা যায়। এই কারণে গভর্নমেন্ট একটা স্কিমও চালু করেছে, ঠিক আছে, যেটাকে বলা হয় বিবাদ সে বিশ্বাস স্কিম, ঠিক আছে? বিবাদ সে বিশ্বাস, এই স্কিমটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার জন্য স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়তো বললো যে বিবাদ সে বিশ্বাস, এই স্কিমটা কি রিলেটেড, এটার ভাষাটা শুনেই বুঝতে পারবে। বিবাদ সে বিশ্বাস মানে কি, প্রথমে বিবাদ ছিল সেখান থেকে বিশ্বাসে এলো, মানে যে সমস্ত লোকজন ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স ইভেশন করছে, তারা গভর্নমেন্টের সাথে বিবাদ করছে, তো তাদেরকে গভর্নমেন্ট একটা বিশ্বাস যোগাচ্ছে যে না তুমি ট্যাক্স দাও, আমি তোমার উপর কোনো ফাইন করবো না। এই বিবাদ সে বিশ্বাস স্কিমটা হচ্ছে সেই স্কিম যেখানে লাস্ট 2-3 বছরে যারা ট্যাক্স দেয়নি তাদেরকে গভর্নমেন্ট বলবে তোমরা ট্যাক্স দাও, তোমার উপর কোনো রকম ফাইন বা পেনাল্টিজ হবে না। তো গভর্নমেন্ট এই ধরনের স্কিমগুলো চালু করে চেষ্টা করছে যাতে রেভিনিউ রিসিপ্ট থেকে টাকা বাড়ানো যায়। তাহলে রেভিনিউ রিসিপ্ট থেকে টাকা বাড়ানোর গভর্নমেন্টের কিন্তু স্কোপ খুব লিমিটেড, কারণ আমি প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু ট্যাক্সের আওতায় আমি আনতে পারবো না, তাই না? কত সংখ্যক মানুষকে আনবো, যারা ইনকাম করছে তাদেরকেই তো আনতে পারবো, যারা 1-1.5 লাখ টাকা ইনকাম করে তাদেরকে তো আমি বলতে পারবো না যে তুমি ইনকাম ট্যাক্স দাও, ঠিক আছে? এটা গেল ডাইরেক্ট ট্যাক্স। আর একটা কিভাবে বাড়ানো যেতে পারে, ইনডিরেক্ট ট্যাক্স বাড়ানো যেতে পারে, জিএসটি রেট বাড়ানো যেতে পারে। কিন্তু যদি জিএসটি রেট বাড়াই, ধরো আমি জিএসটি রেট বাড়িয়ে দিলাম, তাহলে তার কি ইম্প্যাক্ট করতে পারে বলো তো ইকোনমিতে, তোমাদের যেটুকু ধারণা সেখান থেকে। জিএসটি রেট ধরো আমি বাড়িয়ে দিলাম, হুম? একদম, একদম, তাদের কেনাকাটা করতে অসুবিধা হবে, তাহলে সেটাও কিন্তু গভর্নমেন্ট করতে পারবে না, তাই না? তাহলে তাও আবার গভর্নমেন্টকে গালমন্দ দেবে সাধারণ মানুষ। প্লাস জিনিসপত্রের দাম বেরিয়ে যদি মানে মানুষ যদি এবার কিনতে না পারে, সেই জিনিসটার ডিমান্ডও কমে যেতে পারে। আজকে ধরো সাপোজ আমাদের হয়তো একটা মোবাইল কিনছি, মোবাইলের উপর হয়তো হঠাৎ করে 28% জিএসটি চাপিয়ে দিল, তাহলে আমরা যে মোবাইলগুলো এখন সহজে কিনতে পারছিলাম সেগুলো আর কিনতে পারবো না, তাহলে মোবাইল প্রোডাকশনে অনেক ইম্প্যাক্ট পড়বে। তো গভর্নমেন্টকে এগুলোও ভাবনা চিন্তা করতে হয়।
এই জন্য রেভিনিউ রিসিপ্ট থেকে গভর্নমেন্ট কি করে টাকা বার করতে পারবে? এক, যারা ট্যাক্স ইভেট করছে বা ট্যাক্স দিচ্ছে না তাদেরকে কি করে ট্যাক্সের আওতায় আনা যায়। জিএসটি রেট কোন কোন জায়গায় তাহলে বাড়াতে পারে গভর্নমেন্ট জিএসটি রেট? তোমার ধরো তুমি ফিনান্স মিনিস্টারের পদে বসে আছো, তোমাকে বলেছে যে জিএসটি রেট থেকে তোমাকে কিছু এক্সট্রা ইনকাম করতে হবে, তাহলে তুমি কি ডিসিশন নেবে? যার যেরকম মনে হয়, নিচের থেকে যেটা ধারণা, একদম নর্মাল নর্মাল। একদম গুড গুড, ঠিক আছে। কেউ দামি মদ খাচ্ছে, কেউ দামি দামি সিগারেট খাচ্ছে, সেগুলোতে জিএসটি লাগিয়ে দাও। এসব মদ সিগারেট খেয়ে তো দেশের খুব একটা ভালো হবে না। তো লাক্সারিয়াস গুড, ঠিক আছে, কেউ খুব দামি পারফিউম ইউজ করছে, সেইগুলোতে অল টাইম জিএসটি দেখবে হাই। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে জিএসটি বাড়িয়ে দাও, ঠিক আছে। এটাও এক ধরনের প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম আমাদের, ঠিক আছে? তো এই জায়গাটা বলার মূল উদ্দেশ্য কি, রেভিনিউ রিসিপ্ট থেকে তাহলে গভর্নমেন্ট এইভাবে টাকা বাড়াতে পারে, কিন্তু এটাও গভর্নমেন্টের হাতে খুব লিমিটেড, প্রচুর পরিমাণ গভর্নমেন্ট টাকা বাড়াতে পারবে না। নেক্সট, আমি এগুলো পুরো তোমাদের নিজস্ব ধারণা থেকে বলবে, ঠিক আছে, কোনো কোনো এই জায়গাটা কঠিন কিছু না। নেক্সট, ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট থেকে গভর্নমেন্ট কি করে টাকা বাড়াতে পারে তাহলে? তোমাদের যেরকম ধারণা, ক্যাপিটাল রিসিপ্ট বাড়াতে হবে, তাই না? রেভিনিউ রিসিপ্ট থেকে আমি দেখলাম এইভাবে বাড়ানো যায়, ক্যাপিটাল রিসিপ্ট থেকে কি করে হতে পারে তাহলে? বলো যার যেটা ধারণা। না, ক্যাপিটাল রিসিপ্টের ভিতর কি কি পার্ট আছে? ডেপ্ট আর নন ডেপ্ট, তাই? বোর্ড দেখা যাচ্ছে তো আবার? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যালো, হচ্ছে কথাগুলো। শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে তুমি যেটা বললে এক্সপোর্ট করলে, দেখো ক্যাপিটাল রিসিপ্টের ভিতর দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেপ্ট, মানে যে সমস্ত জায়গা থেকে ধার করে টাকা আনছি, আর একটা হচ্ছে নন ডেপ্ট, ঠিক আছে। মানে নন ডেপ্টের ভিতর কি পড়বে একটু বলতে পারছি? কেউ যারা আগের ক্লাসে ছিল মোটামুটি মনে আছে। ফরেন লোন। নন ডেপ্টের ভিতর ফরেন কোনটা লোন পড়ে? তো ডেপ্টের মধ্যে। কোম্পানির শেয়ার বেচে দেওয়া। নন ডিসক্রিমিনেট। তো প্রিন্সিপাল পার্ট অফ ইএমআই। হুম, এক্সেলেন্ট। আচ্ছা তাহলে নন ডেপ্টের ভিতর কি কি হতে পারছে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলো আর একবার, যেটা বলছিলে নন ডেপ্টের ভিতর। ডিসইনভেস্টমেন্ট আর প্রিন্সিপাল পার্ট অফ ইএমআই। আচ্ছা গুড। তাহলে আমাদের নন ডেপ্টের ভিতর হচ্ছে যে প্রিন্সিপাল পার্ট অফ ইএমআই, যেটা আমরা ফেরত পাচ্ছি, সেটা একটা। প্লাস আর একটাও বড় জায়গা নন ডেপ্টের ভিতর, ঠিক আছে, সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। সেটা হচ্ছে কি ডিসইনভেস্টমেন্ট, ঠিক আছে। একটু মনে হয় সাউন্ডে প্রবলেম করছে। আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে।
জাস্ট এক সেকেন্ড আমি একটা মার্কার নিয়ে আসি, মার্কারটা একটু প্রবলেম। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে আর একটা জায়গা কি হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট মানে কি, যে গভর্নমেন্ট, ডিসইনভেস্টমেন্টের মানেটাকে বলতে পারবে বলো? ডিসইনভেস্টমেন্ট মানে কি? মানে আমি আমার দরকারে যদি কোনো কিছু রিকোয়েস্ট তো পিন শোনা যাচ্ছে এবার? ঠিক আছে। শিরিনের রিকোয়েস্ট কিন্তু পেন্ডিং নেই, ওকে একবার কেটে রিজয়েন করতে হবে। শোনা যাচ্ছে। বোর্ড দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে তো? শিরিনকে একটু গ্রুপে কেউ পিং করে দেয় একবার লিভ করে রিজয়েন করার জন্য, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানে যেটা ছিলাম এই জায়গাটা তাহলে ক্লিয়ার হলো সবার, ঠিক আছে? আচ্ছা, যে যে মিউটেও নেই ছোটকা, বা যে মিউট করে দিও, ঠিক আছে? কেউ এক দুজন মনে হচ্ছে মিউটে নেই। আহ, একবার লিভ হয়ে তাহলে রিজয়েন করে দে, ঠিক আছে? বাকি সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক আছে ঠিক আছে, গুড। ছোটকা একবার লিভ হয়ে রিজয়েন করে নে, ঠিক আছে, যদি মিউট অপশন না নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম যে তাহলে এইগুলো এইটা গেল আমার টোটাল ওভারঅল জায়গা, ঠিক আছে? তাহলে ডেফিসিট ফিনান্সিং এর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেফিসিট ফিনান্সিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পার্ট হচ্ছে রেভিনিউ রিসিপ্ট একটা পার্ট, ক্যাপিটাল রিসিপ্ট একটা পার্ট, রেভিনিউ এক্সপেন্ডিচার একটা পার্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা পার্ট, ঠিক আছে? এইবার গভর্নমেন্টকে ডেফিসিট ফিনান্সিং করতে হবে, ঠিক আছে? গভর্নমেন্ট কেন ডেফিসিট ফিনান্সিং করবে সেটা আগে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? যে গভর্নমেন্ট কেন ডেফিসিট ফিনান্সিং করে। গভর্নমেন্ট এরকম করতে পারতো যে টোটাল যে টাকাটা উঠে এলো, ঠিক আছে, কোনো ধার করার দরকার নেই, ঠিক আছে? গভর্নমেন্ট এই জায়গাটা করতে পারতো যে কোনো ধার করার দরকার নেই, ঠিক আছে? তো সেই জায়গাটাতে সমস্যা কি হতো, আমাদের যারা এই উন্নয়নশীল দেশ, ঠিক আছে, তাদের কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচারে একটা বিশাল খরচ হয়, কারণ সাবসিডি দিতে অনেক টাকা যায়, ঠিক আছে? গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমগুলো চালাতে অনেক টাকা যায়। এবার আমি যদি রেভিনিউ এক্সপেন্ডিচারে খরচ করি তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে আমি বেশি পরিমাণ টাকা পৌঁছে দিতে পারবো না। তো গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচারে খরচ সেই হারে মানে কমাতে পারে না, ঠিক আছে?
ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে আমাদের অ্যাসেট ফর্ম, এগুলো তো আমরা যত করতে পারবো তত ভালো, ঠিক আছে। আর রেভিনিউ রিসিপ্টে তো আমি দেখলাম যে ট্যাক্স নন ট্যাক্স থেকে যে ইনকামগুলো আসছে সেই জায়গাতে আমি যত বাড়াতে পারবো তত ভালো। ক্যাপিটাল রিসিপ্ট থেকে আমার ডেপ নন ডেপ্টে আমার যত ইনকাম বাড়াতে পারবো তত ভালো। আচ্ছা, তাহলে আমি যদি ডেফিসিট ফিনান্সিং করিও, মানে আমি যদি মার্কেট থেকে বেশি ধারও নিই, তাহলে আমার কোন খাতে বেশি খরচ করা উচিত বলো তো, এই দুটো খাতের ভিতরে? আরইতে না সিইতে? শোনা যাচ্ছে কি? অবশ্যই সিইতে, অবশ্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। সিইতে। নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। সিরিন, আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, ঠিক আছে? আমি শেয়ারও করে দেবো, ঠিক আছে? তুমি যতটা শুনতে পাচ্ছ মোটামুটি চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, যারা মিউটে নেই একটু মিউট করে দাও, ঠিক আছে? নাহলে একটা এরকম আওয়াজ আসবে। আচ্ছা, বা লিভ হয়ে গিয়ে রিজয়েন করো যদি মিউটের অপশন না পাও, ঠিক আছে? সেক্ষেত্রেও মিউট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে ডেফিসিট ফিনান্সিং গভর্নমেন্ট, তাহলে আমরা যেটা দেখলাম ডেফিসিট ফিনান্সিং যদিও গভর্নমেন্ট করে, তাহলে গভর্নমেন্টের উচিত যারা মিউটে নিয়ে একটু মিউট করে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, যারা মিউট করতে পারছো না একটা কাজ করতে পারো, লিভ করে গিয়ে রিজয়েন করে নাও, ঠিক আছে? ঠিক আছে, এবার তো অনেকটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে ডেফিসিট ফিনান্সিং আমাদের করলেও অসুবিধা নেই, কিন্তু সেখানে দেখতে হবে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যাতে বেশি পরিমাণ খরচ করা যায়, ঠিক আছে? এইবার ডেফিসিট ফিনান্সিং মানে একটা জিনিসই মাথায় রেখো, কিছুই না যে আমি বেশি পরিমাণ ধার করছি, ঠিক আছে? আমার ইনকামের তুলনায় আমার ধার বেশি, সেটাই ডেফিসিট ফিনান্সিং। ক্লাসটা আমি রেকর্ড, সেটাই হচ্ছে কিন্তু আমার ডেফিসিট ফিনান্সিং, যে বোরোয়িংটা যদি আমার, যেটা আমাকে করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই গভর্নমেন্ট ধার কোথা থেকে করতে পারে, এই জায়গাটাতে তোমাদের কি ধারণা বলো তো? গভর্নমেন্ট ধার কোথা কোথা থেকে করতে পারে, যার যা ধারণা? গুড, গুড, ভেরি গুড। তো গভর্নমেন্টের ধার করার অনেক জায়গা আছে। একটা হচ্ছে কি, এক্সটার্নাল যদি কোনো গ্র্যান্ট পাই গভর্নমেন্ট, একটা এক্সটার্নাল গ্র্যান্ট, একটা এক্সটার্নাল লোন। দেখো ইকোনমিক্স এই জায়গাগুলো কিন্তু অনেকটা কনসেপচুয়াল জায়গা, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ কিরকম আসবে আমি গ্রুপে শেয়ার করে দেবো, বাট প্রত্যেকটা কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ডেফিসিট ফিনান্সিং কি, ডেফিসিট ফিনান্সিং কেন হলো? কারণ আমার এক্সপেন্ডিচার আমার অনেক বেশি, আমাকে অনেক বেশি পরিমাণ খরচ করতে হচ্ছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমাকে অ্যাসেট ক্রিয়েট করতে হচ্ছে, আমি অত পরিমাণ টাকা আমার রিসিপ্টে নেই, এই কারণে আমার ডেফিসিট ফিনান্সিং হচ্ছে। তো ডেফিসিট ফিনান্সিংটাকে, এবার আমি ডেফিসিট ফিনান্সিংয়ের ধারের টাকাটা আমি কোথা থেকে পাবো সেটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে? যে সেই ধারের টাকাটা আমি পেতে পারি এক্সটার্নাল গ্র্যান্ট দিল। এক্সটার্নাল গ্র্যান্ট মানে কি? এই ধরো ওয়ার্ল্ড ব্যাংক বা ইউএসএ এরা ভারতবর্ষকে বললো, এ নাও তুমি তোমার এই অসুবিধার জন্য 20,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকা নাও। গ্র্যান্ট মানে কি? তোমাকে কি শোধ দিতে হবে? গ্র্যান্ট মানে কি অনুদান দেয়, এটা কি শোধ দিতে হবে? না। এইটা একটা হতে পারে, অথবা এক্সটার্নাল একটা লোন নিতে পারে গভর্নমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক হয়তো গভর্নমেন্টকে একটা কিছু লোন দিল, ঠিক আছে? এই দুটোর ভিতর কোনটা পেলে ভালো, কোনটা পেলে খুশি হবে? ধরো তুমি নির্মলা সীতারামন, কোনটা পেলে খুশি হবে? একদম। কিন্তু সমস্যা হচ্ছে যে ভারতবর্ষ একটা চরম সাহসিকতার কাজ করে দিয়েছে 1975-এ, পরমাণুর পোখরান, ঠিক আছে? যে পরমাণু নিয়ে অনেক গবেষণা শুরু করেছে, তাই না? তো তারপরে তোমার এই কারণে, মানে ইউএসএ, ওয়ার্ল্ড ব্যাংক এরা বলছে, বা তুমি নিউক্লিয়ার বোম টোম নিয়ে কাজকর্ম করছো আর তুমি আমার কাছে গ্র্যান্ট চাইতে এসছো, এসব হবে না, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু
এক্সটার্নাল গ্র্যান্টে কিন্তু আমাদের এই এখন আর এক্সটার্নাল লোন, এক্সটার্নাল লোন আর এক্সটার্নাল গ্র্যান্ট দুটো জিনিস, ঠিক আছে। এক্সটার্নাল গ্র্যান্ট মানে হচ্ছে যেখান থেকে আমাকে, হ্যাঁ একদম একদম, এক্সটার্নাল গ্র্যান্ট হচ্ছে, গ্র্যান্ট মানে হচ্ছে অনুদান, ঠিক আছে, যেখানে তোমার শোধ করার কোনো চিন্তা থাকছে না। ওয়ার্ল্ড ব্যাংক বা ইউএসএ তোমাকে বলছে যে ঠিক আছে তোমার এই বাচ্চা বানানোর জন্য তুমি 20,000 কোটি টাকা নিয়ে নাও, তোমাকে আর শোধ দিতে হবে না, ঠিক আছে। বাট লোন, লোন মানে হচ্ছে তোমাকে শোধ দিতে হবে। তোমাকে ওয়ার্ল্ড ব্যাংক বললে নাও 2% হারে আমি তোমাকে 5,000 কোটি টাকা দিলাম, এইটা কিন্তু তোমাকে শোধ দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, যখন আমাদের ভারত, হ্যাঁ একদম, যখন আমাদের ভারতবর্ষ ধরো অতটা উন্নত ছিল না স্বাধীনতার পর পর, তখন আমাদের প্রচুর আমরা গ্র্যান্ট পেয়েছি, ঠিক আছে, যে আমাদের সেই টাকা শোধই দিতে হয়নি। এখনো তুমি যদি দেখো যে ভারতবর্ষ কিন্তু আফ্রিকান অনেক কান্ট্রিগুলোকে, যেমন কঙ্গো বা ওইখানে যে সমস্ত কান্ট্রিগুলোতে আছে, অনেক টাকা অনুদান দেয়, ঠিক আছে। এই অনুদানগুলো কেন দেয়? কারণ হচ্ছে যে ইউনাইটেড নেশনসে নিজেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। ভারত যদি ধরো মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ছোট 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 যে কান্ট্রিগুলো রয়েছে, তাদেরকে ধরো 50,000 কোটি 60,000 কোটি টাকা যদি ধার দেয়, তাহলে কি হবে, ইউনাইটেড নেশনসে যখন ভোটাভুটি হবে সেই সমস্ত ছোট ছোট কান্ট্রিগুলো ভারতকে সাপোর্ট করবে। উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনাল যে জায়গা সেখানে নিজের অনেকটা আধিপত্য বিস্তার করার জন্য হচ্ছে যে গ্র্যান্টগুলো দেওয়া হয়, আর কিছুই না, ঠিক আছে। এই যে ভারতবর্ষ হঠাৎ করে ভ্যাকসিন এই সমস্ত ডোনেট করা কেন শুরু করেছিল, সমস্ত কিছু বিভিন্ন দেশে দেওয়া কেন শুরু করেছিল, যে ইউনাইটেড নেশনসে যখনই কোনো মিটিং হবে ভারতবর্ষ যাতে প্রত্যেকটা দেশ থেকে সাপোর্ট পায়, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে আমি গ্র্যান্ট দিচ্ছি কিন্তু আমার নিজের দেশের যথেষ্ট টাকা পয়সা আছে নাকি। আমার নিজের পকেটে 500 টাকা পড়ে আছে আর আমি কাউকে বন্ধুকে বললাম এনে 200 টাকা রাখ, এরকম করে চললেও কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। তো গ্র্যান্ট কি, যেখানে তোমাকে কিন্তু কোনো রকম আর শোধ দেওয়ার চিন্তা করতে হচ্ছে না, সেটা হচ্ছে গ্র্যান্ট। ডেফিসিট ফিনান্সিং মানে কি, যে আমাকে কিছু পরিমাণ বড় করতে হচ্ছে, আমাকে কিছু পরিমাণ এক্সট্রা টাকা ধার করতে হচ্ছে, সেই কারণে ডেফিসিট ফিনান্সিং হচ্ছে। তো সেই ধারটা আমি কোথা থেকে করছি, প্রথম হচ্ছে এক্সটার্নাল গ্র্যান্ট। আমি যদি একদম অনুদান পাচ্ছি, কিন্তু আমি কি বললাম, ভারতবর্ষ পরমাণু নিউক্লিয়ার টেস্ট করার পর থেকে কিন্তু আর কোনো রকম গ্র্যান্ট পায় না, এখন এখান থেকে আমাদের টাকা আসা বন্ধ হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি এক্সটার্নাল লোন, মানে ওয়ার্ল্ড ব্যাংক বা যে সমস্ত বিদেশের বড় বড় অর্গানাইজেশন আছে সেই সমস্ত থেকে আমি ধার নিলাম, এটা একটা মোটামুটি ঠিকঠাক। পরে হচ্ছে যে কি ইন্টারনাল লোন, আর একদম লাস্ট হচ্ছে যে আরবিআই এর কাছ থেকে টাকা ধার নেওয়া, ঠিক আছে। এই ইন্টারনাল লোন মানে কি, আমাদের দেশে যে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, ঠিক আছে, তার কাছ থেকে টাকা নিচ্ছে। তো আমি যদি পরপর বলি যে কোনটা সব থেকে ভালো, এক্সটার্নাল গ্র্যান্ট সব থেকে ভালো, তারপর হচ্ছে যে বিদেশ থেকে যেটা লোন নিচ্ছি সেটা, তারপর হচ্ছে দেশের ভিতর থেকে যেটা লোন নিচ্ছি। তো এক্সটার্নাল লোন আর ইন্টারনাল লোনের ভিতর তোমাদের মতে কি বলছে, কোনখান থেকে টাকা পাওয়াটা ভালো, এক্সটার্নাল লোন থেকে না ইন্টারনাল লোন থেকে? ইন্টারনাল থেকে কেন খারাপ? না, এক্সটার্নাল লোনের ইন্টারেস্ট রেট আর ইন্টারনাল লোনের ইন্টারেস্ট রেট ধরো আমি দুটোতেই ধরলাম সমান, ঠিক আছে, দুটোতেই ধরো দুটো, আমি ধরো দুটোতেই ধরলাম সমান, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে 5,000 কোটি টাকা নিচ্ছ 5% হারে, ইন্টারনাল লোনে এসবিআই তোমাকে বলেছে 5,000 কোটি টাকা দেবো 5% হারে। তুমি নির্মলা সীতারামন, তুমি পজিশনে আসো, তুমি কি করবে বলো? আচ্ছা তুমি বলছো ইন্টারনাল, কেউ এক্সটার্নালে সাপোর্টে আছে নাকি, এক্সটার্নাল থেকে নেবে এরকম কেউ আছে? আর কারোর কি মত? শুভঙ্কর? দেখো এই জায়গাটায় একটা মারাত্মক দিক আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লোন নিলে একটা প্রবলেম হয়, সেটাকে বলে ক্রাউডিং আউট এফেক্ট, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি জিনিসটা কি। এই টার্মটা মনে রাখো, এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ক্রাউডিং আউট এফেক্ট কি। ধরো আমি ইন্টারনাল লোন নিচ্ছি 5,000 কোটি টাকা, ঠিক আছে, এসবিআই থেকে। এইবার সমস্যা হচ্ছে এসবিআই যদি 5,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশে যারা শিল্পপতি বা আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করবে ভাবছে বা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছে, এসবিআই কি তাদেরকে বেশি টাকা দিতে পারবে? পারবে না। তার মানে সমস্যা কি হচ্ছে, আমাদের দেশের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু এবার লোন পেতে যাবে গভর্নমেন্টের কাছে, তো আর এসবিআই বিশাল বড় লোন নিতে পার, ইন্টারেস্ট নিতে পারবে না, তাই না, 5-6% দিতে হবে। সেই টাকাটা হয়তো নর্মাল কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দিলে 6-7% বা 8% দিত।
সমস্যা কি হবে দু ধরনের। এখন যারা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসবিআই লোন নিতে যাবে, এসবিআই বলবে স্যার আর বললেন না, এরকম মোদিজি প্রচুর চাপাচাপি করছিল, আমি আমার 50,000 কোটি টাকা ছিল, আমি ওকে ধার দিয়ে দিয়েছি, আপনাকে দেওয়ার মতো আমার আর টাকা নেই। তাহলে এইটা কি আমাদের দেশের জন্য ভালো? না। তাহলে কি হয়, ইন্টারনাল লোন থেকে যদি বেশি পরিমাণ টাকা হয় তাহলে ক্রাউডিং আউট এফেক্ট হয়। ক্রাউডিং আউট এফেক্ট কি, এই আমাদের ইন্টারনাল যে ব্যাংকগুলোর কাছে যে টাকা রয়েছে সেটা বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। দেশের যে শিল্পপতিরা রয়েছে তারা এখন যথেষ্ট পরিমাণ তাদের আর টাকা পাচ্ছে না, তারা তো আর বাইরের লোন নিতে যাবে না, তারা তো কর্পোরেট যারা ধর আমার বা তোমার মতো এন্টারপ্রেনার, হয়তো তোমরা হয়তো একটা ব্যবসা করবে বা একটা হয়তো বড় কিছু করতে চাও, একটা ফ্যাক্টরি করতে চাও, তো তুমি তো এসবিআই বা এদের কাছেই যাবে লোন নেওয়ার জন্য, তাই না? তো তুমি কি তখন আগের মতো আর লোন পাবে না, কারণ টাকা পয়সা এসবিআই এর বেরিয়ে যাচ্ছে গভর্নমেন্টকে দিতে। বোঝা যাচ্ছে? তাহলে এইবার যে কনসেপ্টটা পেলে এখান থেকে বলো তো কোনটা মনে হচ্ছে ঠিকঠাক, এক্সটার্নাল না ইন্টারনাল? ভেরি গুড। তাহলে সব থেকে ভালো হচ্ছে যদি এক্সটার্নাল গ্র্যান্ট পাওয়া যায়। এক্সটার্নাল গ্র্যান্ট পাওয়া গেলে তো সেটা খুবই ভালো, সুদই দিতে হচ্ছে না, মজাই মজা। যদি না পাওয়া যায় তাহলে এক্সটার্নাল লোন পেলেও ঠিকঠাক। ইন্টারনাল লোন সবসময় চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার, কারণ ইন্টারনাল লোন নিলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে টাকা পয়সা কমে যাবে। আর একদম লাস্টে যদি ইন্টারনাল লোন থেকেও টাকা পয়সা না পাওয়া যায় তখন আরবিআই এর কাছে যেতে হবে। আরবিআই এর কাছে যাওয়াটা একদম লাস্টে, ঠিক আছে? আরবিআই এর কাছে গেলে কি করবে, আরবিআই বলবে আমার 50,000 কোটি টাকা দরকার, তখন আরবিআই কি করবে, 50,000 কোটি টাকার একটা গভর্নমেন্টকে বলবে তুমি আমাকে একটা সিকিউরিটি দাও, ঠিক আছে, 50,000 কোটি টাকার আমাকে একটা সিকিউরিটি দাও। না ইন্টারনাল লোন, না আরবিআই ইন্টারনাল লোনের একটা টার্ম, কিন্তু ইন্টারনাল লোন বলতে আমাদের ব্যাংকিং সেক্টরের কাছ থেকে যে লোনটা বোঝায় সেটাকে বোঝায়, ঠিক আছে? আরবিআই এর প্রসেসটা একটু আলাদা, ঠিক আছে? আরবিআই এর জন্য সেপারেটলি রাখা হচ্ছে, ঠিক আছে? আমাকে যদি বলে পরপর কোনটা ভালো, এক্সটার্নাল গ্র্যান্ট সব থেকে ভালো, নেক্সট হচ্ছে এক্সটার্নাল লোন, তারপর হচ্ছে ইন্টারনাল লোন, যেটা আমার ব্যাংকিং সেক্টর থেকে আমি যে লোনগুলো নিচ্ছি, ঠিক আছে, এসবিআই বা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত থেকে যদি গভর্নমেন্ট লোন দেয়, তারপরে সবার শেষে হচ্ছে আরবিআই। বোঝা গেল চটকা? এইবার আরবিআই এর কাছে, আরবিআই এর কাছে গেলে সমস্যাটা কি হবে, আরবিআই এর ধরো কাছে তুমি গেলে এরকম বললে আমার 50,000 কোটি টাকা দরকার, আরবিআই বললো তুমি আমাকে 50,000 কোটি টাকার একটা সিকিউরিটি দেয়, গভর্নমেন্ট 50,000 কোটি টাকার একটা সিকিউরিটিতে সাইন করে আরবিআই কে দিয়ে দিল, তখন আরবিআই কি করবে, কারেন্সি প্রিন্ট করবে 50,000 কোটি টাকা। এইবার যদি কারেন্সি প্রিন্ট করে আরবিআই, সেই সমস্ত কারেন্সিগুলো মার্কেটে ছড়ালে, যখনই আমরা দেখেছি যে কারেন্সি বেশি মার্কেটে ছড়িয়ে যাচ্ছে, টাকা বেশি মার্কেটে ছড়িয়ে যাচ্ছে, তখন কি কি সমস্যার সৃষ্টি হয়? বোঝা যাচ্ছে? তখন কিন্তু আমাদের মার্কেটে শুরু যাবে ইনফ্লেশন। এই কারণে এইটা সবার লাস্ট অপশন, ঠিক আছে, এইটা আমি হুট করে যাব না। তাহলে গভর্নমেন্টকে ডেফিসিট ফিনান্সিং তুমি করো, কিন্তু ডেফিসিট ফিনান্সিং এর তুমি টাকা তোলার তোমার এই রাস্তা, তাহলে সবার থেকে বেস্ট রাস্তা এক্সটার্নাল গ্র্যান্ট, নেক্সট এক্সটার্নাল লোন, তারপর ইন্টারনাল লোন, তারপর সবার লাস্টে যাবো হচ্ছে আমি আরবিআই এর কাছে। এই জায়গাটা ক্লিয়ার হলো তাহলে? ভেরি গুড। নেক্সট হচ্ছে যে ডেফিসিট ফিনান্সিং আমি কেন করছি, ঠিক আছে? আমি তো কোনো ধার না করতে পারতাম, আমার যেটা রিসিপ্ট সেটাকেই আমি এক্সপেন্ডিচার করতে পারতাম, কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা দেশ, ইভেন আমেরিকার মতোও দেশ, তারাও কিন্তু ডেফিসিট ফিনান্সিং এর পথে যায়। কারণ প্রত্যেকে কি দেখে, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি আমি খরচ বেশি করি তাহলে সেটা আমার ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে পারি, ধরো দুটো পরিবার আছে, ঠিক আছে, ধরো এই আমার একটা বাড়ি, পাশে হয়তো ধরো ছোটকার বাড়ি, ঠিক আছে, আমি হয়তো মাসে 20,000 টাকা ইনকাম করি, ছোটকা হয়তো মাসে 20,000 টাকা ইনকাম করে, ঠিক আছে। এইবার আমার ধরো বিভিন্ন সংসার টংসার চালাতে গিয়ে পুরোপুরি 20,000 টাকাই খরচ হয়ে যায়, আমার কাছে আর কোনো টাকা থাকে না, ছোটকারও সেম 20,000 টাকা খরচ হয়ে যায়। এইবার আমাদের দুজনেরই ধরো ছেলে পুলে হলো, দুজনেই ভালো একটা আইআইটিতে চান্স পেলো, ঠিক আছে, কিন্তু আমার সংসার চালাতে গিয়ে তো 20,000 টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে, আমার কাছে তো টাকা নেই। আমি ছেলেকে বললাম ভাই তোকে আর পড়াতে পারবো না, তুই টোটো টোটো কিনে টোটো চালা, ঠিক আছে। ছোটকা ডিসিশন নিল যে না, 20,000 টাকা আমার আমার তাহলে এই মুহূর্তে কিন্তু আমারও কোনো ডেফিসিট নেই, ছোটকারও কোনো ডেফিসিট নেই, তাই না? আছে কি কারোর ডেফিসিট? 20,000 টাকা ইনকাম করছি, 20,000 টাকা খরচ হচ্ছে, কারোর কি কোনো ডেফিসিট আছে? না। আমি কি ডিসিশন নিলাম যে আমি ছেলেকে বলে দিলাম যে না তুই পড়তে হবে না, তুই টোটো চালা, ও টোটো চালালো, তা আমার আমার কি কোনো ডেফিসিট হলো আর? ঘুরিয়ে ঘুরিয়ে আমার সারপ্লাস হলো, কারণ ও টোটো চালিয়ে কিছু টাকা ইনকাম করবে, সেটা আমার ঢুকবে। ছোটকা ডিসিশন নিল যে না আমি ছেলেকে পড়াবো, ঠিক আছে। ও কি করলো, ও আরবিআই এর কাছে তো যেতে পারবে না, সবার থেকে হচ্ছে গ্র্যান্ট, তাই না? ও ধরো এরকম কাউকে ধার চাইলো, ভাই আমাকে এরকম 20,000 কোটি টাকা, এই 20,000 তো 50,000 টাকা লাগবে ছেলের পড়তে, হয়তো বললো 50,000, 5 লাখ টাকা লাগবে, বললো 5 লাখ টাকা গ্র্যান্ট দে, কেউ কি গ্র্যান্ট দিতে চাইবে 5 লাখ টাকা? কেউ দেবে না। তো পরে হচ্ছে এক্সটার্নাল লোন, ঠিক আছে, এক্সটার্নাল লোন মানে কি, নিজের বাড়িতে না, ঠিক আছে, ছোটকা হয়তো বাবার কাছে গিয়ে, ওর হয়তো কাকুর কাছে বা জেঠুর কাছে যাবে না, ইন্টারনাল লোন হচ্ছে সেটা। ওর পরে কি চেষ্টা করবে, এক্সটার্নাল লোন, তাই না, যে পাড়া প্রতিবেশীতে যদি কারোর কাছে ম্যানেজ হয় 5 লাখ টাকা, সেটা ওর পরের বেস্ট অপশন, কারেক্ট?
সেখানেও ধরো ম্যানেজ হলো না, তাহলে ইন্টারনাল লোন কোনো জেঠু কাকুর কাছে খুঁজতে হবে, ঠিক আছে। তোর এক্সটার্নাল লোনে ম্যানেজ হয়ে গেল 5 লাখ টাকা। ছোটকাকে ওই লোকটা বললো প্রতি মাসে মাসে তোমাকে 5,000 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ছোটকা কি ফিসকাল ডেফিসিটে পড়ে গেল না গেল না? ছোটকা ফিসকাল ডেফিসিটে পড়ে গেল, আমি কিন্তু ফিসকাল ডেফিসিটে পড়লাম না, ঠিক আছে। তো আলটিমেটলি ধরো এবার বড় বড় অ্যানালিস্টরা বসে আছে, সবাই ছোটকা ধরো একটা ছোটকাকে দেখে বলছে আরে এ তো ডেফিসিট ফিনান্সিং এ চলছে। আমি বলছি দেখো আমি তো সারপ্লাসে চলছি। আলটিমেটলি তোমাদের কি মনে হয় কে ভালো ডিসিশন নিয়েছে, ছোটকা না আমি? ছোটকা ভালো ডিসিশন নিয়েছে, কারণ আলটিমেটলি 4 থেকে 5 বছর পর ও একটা ক্যাপিটাল তৈরি করে ফেলেছে, তাই না? ও যে ছেলে যে পড়াশোনা করেছে আইআইটিতে, সে কিন্তু ওখান থেকে বেরিয়ে প্রচুর টাকা ওকে ব্যাক করতে পারবে। মানে কি, ও ফিসকাল ডেফিসিট করে একটা বড় রকম ক্যাপিটাল তৈরি করে ফেলেছে, সেই ক্যাপিটাল থেকেও প্রতি বছর বছর পরে রিটার্ন পাবে। আমি কিন্তু কোনো ক্যাপিটালই তৈরি করিনি, আমি ডেফিসিটও করিনি, কিন্তু আমি কোনো ক্যাপিটালই তৈরি করতে পারিনি। আমি ওই টোটো থেকে যে টাকা ইনকাম হয় আমার মাসে 10-12 হাজার টাকাতেই সীমাবদ্ধ থাকতে হবে। ও একটা ক্যাপিটাল তৈরি করে ফেলেছে যেখান থেকে ও কিন্তু পরে মাসে মাসে 2 লাখ 3 লাখ রিটার্ন পাবে। তাহলে ফিসকাল ডেফিসিট করা ভালো কি ভালো না? ভালো, প্রোভাইডেড ওই 5 লাখ টাকা যেটা খরচ করেছে সেটা যদি ক্যাপিটাল অ্যাসেট ফার্ম হয়, মানে ছোটকার ছেলেকে বলেছে যে পড়াশোনা করতে 5 লাখ টাকা দিয়ে পড়াশোনার জন্য দিয়েছে। এইবার ছোটকার ছেলে ধরো পড়াশোনা না করে 5 লাখ টাকা দিয়ে আইআইটিতে গিয়ে ভালো একদম মস্তি মস্তি করে মদ টদ খেয়ে পয়সা উড়িয়ে দিল। তাহলে কি, তাহলে ছোটকা ফিসকাল ডেফিসিটে পড়লো? পড়ে গেছে তো অলরেডি। আমি ফিসকাল ডেফিসিটে পড়িনি, কিন্তু আলটিমেটলি ছোটকা কি হবে, ফিসকাল ডেফিসিটে তো পড়েই গেছে, প্লাস ও কিন্তু কোনো ক্যাপিটালও ফর্ম করতে পারেনি, তাই না? কারণ ছোটকার যে ছেলের এক্সপেন্ডিচার এটা টোটালটাই চলে গেছে রেভিনিউ এক্সপেন্ডিচারে চলে গেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মদ খাওয়া বা এই সমস্ত জিনিস উড়িয়ে দেওয়া পয়সা, এটা কাইন্ড অফ রেভিনিউ এক্সপেন্ডিচার। তো ওটা রেভিনিউ এক্সপেন্ডিচারে চলে গেছে, ওর ওই কারণে কিন্তু আলটিমেটলি ঘুরিয়ে প্রচুর লসে চলে যাবে, ওর 5 লাখ টাকা ধারও হয়ে যাবে, ওর কোনো রকম রিটার্নও আসবে না। আমি তো ফিসকাল ডেফিসিটে পড়েও নি, বাট অ্যাটলিস্ট আমার ছেলে টোটো চালিয়ে কিছু টাকা দিচ্ছে। একটা দেশকেও তুমি সেম কম্পেয়ার করতে পারো, দেশ ডেফিসিট ফিনান্সিং করুক, দেশ ফিসকাল ডেফিসিটে পড়ুক, তাতে কোনো সমস্যা নেই, প্রোভাইডেড ফিসকাল ডেফিসিটে যেটুকু ধার নিয়েছে সেই টাকাটা দেশ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করুক। মানে এই যে একটা অ্যাসেট তৈরি করছে, ওর ছেলে যখন পড়াশোনা তৈরি করছিল, দেশের অ্যাসেট কি, বড় বড় বাঁধ বানাও, বড় বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাও, বড় বড় ফ্যাক্টরি বানাও, এইগুলোতে খরচ করো তুমি। তুমি দান খয়রাতি করে দিও না, ঠিক আছে? এই কন্যাশ্রীর 800 টাকা 25,000 টাকা সবাই নিয়ে নাও, ঠিক আছে? এই রূপশ্রী, পরে একটা হয়তো নতুন সুটকেস যোজনা, ঠিক আছে, প্রত্যেকটা মরে গেলে 5,000 টাকা করে দাও, এইরকম ভুলভাল খয়রাতিতে টাকা উড়ালে কিন্তু ডেফিসিট ফিনান্সিং তোমাকে আরো গভীরে বাজে জায়গায় নিয়ে যাবে। যেটা ছোটকার সেকেন্ড কেসে হয়েছিল, ওই 5 লাখ টাকা তো ধার করে জোগাড় করেছে ডেফিসিট ফিনান্সিং করে, সেইটা যদি ক্ষয়রাতিতে উড়িয়ে দেয় তাহলে কিন্তু পুরো শেষ। তো ডেফিসিট ফিনান্সিং করো, কোনো বাজে নয়, কিন্তু ডেফিসিট ফিনান্সিং এর টাকাটা আমাদের দেখতে হবে যাতে সেটা যথেষ্ট ঠিকঠাক খাতে খরচ হয়। সেটা কোন খাতে খরচ হতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে না রেভিনিউ এক্সপেন্ডিচার? এই হচ্ছে ওভারঅল ডেফিসিট ফিনান্সিং এর কনসেপ্ট, কেন ডেফিসিট ফিনান্সিং দরকার। ক্লিয়ার হলো জায়গাটা, ডেফিসিট ফিনান্সিং কেন দরকার, এবং করলেও সেটা কোন খাতে করতে হবে? ক্লিয়ার তো ব্যাপারটা পুরো? তাহলে ঘাটতি, ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট যেটা, ডেফিসিট মানেই ঘাটতি, ঠিক আছে? তাহলে এই টোটাল জায়গাটা আমার ক্লিয়ার হলো, ডেফিসিট ফিনান্সিং থেকে আমি কোথা থেকে কিভাবে কি লোন পাবো সেই জায়গাটা আমার ক্লিয়ার হলো, ঠিক আছে। এইবার আমরা ঢুকে যাব হচ্ছে একটু বাজেটে, ঠিক আছে? একটু সবাই মন দিয়ে কিন্তু শুনবে, হ্যাঁ? বাজেটে ঢুকে যাচ্ছে এবার আমরা, যেটা আমাদের বাজেট পেশ করা হয়, ঠিক আছে? দেখো, বাজেট মানে কি, আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা আছে বলতে পারবে বাজেট কথাটা? দেখো, একদম, কিন্তু পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে যে বাজেট কথাটা কোন আর্টিকেলে বলা আছে, এটা আসে 2017 কি 18তেই প্রিলিতে এসেছিল। বাজেট কথাটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোথাও উল্লেখ করা নেই, ঠিক আছে? হ্যাঁ, বাজেট কথাটা কোথাও উল্লেখ করা নেই, ঠিক আছে? আমাদের যেটা কনস্টিটিউশনে উল্লেখ করা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে বাজেট কথাটা আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেলে উল্লেখ করা আছে, বাজেট এই ওয়ার্ডটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের কোনো আর্টিকেলে উল্লেখ করা নেই। 112 আর্টিকেলে উল্লেখ করা আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে আমরা বাজেট বলে বলে থাকি। কিন্তু যদি স্পেসিফিক্যালি বলে দেয় বাজেট এই ওয়ার্ডটা কনস্টিটিউশনের কোন আর্টিকেলে আছে, তাহলে উত্তর কি হবে?
কোনো ধারাতে উল্লেখ নেই। যেটা উল্লেখ আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে 112 নম্বর আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো বাজেটে কি হয়, ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। বাজেট মানে কি, কিছুই না, আমাদের যে অর্থমন্ত্রী রয়েছে সেই অর্থমন্ত্রী কিছু কিছু নথি আমাদের পার্লামেন্টে গিয়ে রাখবে, ঠিক আছে। সেই বাজেটের মূল যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে বাজেটারি এস্টিমেট, ঠিক আছে। বাজেটারি এস্টিমেট জিনিসটা কি, সেটা হচ্ছে যে তোমার নেক্সট ফিনান্সিয়াল যে ইয়ার তোমার, ঠিক আছে, পরবর্তী তোমার যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে তুমি কত টাকা খরচ করছো, ঠিক আছে। তোমার কারেন্ট ইয়ার না কিন্তু, ঠিক আছে, তোমার নেক্সট ফিনান্সিয়াল ইয়ার। আমাদের এই বছরে যে বাজেটটা হলো সেটা কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য বাজেট বাজেট হলো বলো তো? মানে ফিনান্সিয়াল ইয়ারটা বলতে পারবে কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য বাজেটটা হলো? ভেরি গুড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু নেক্সট ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে। তাহলে আমাদের যখন বাজেট যেটা পাবলিশ করা হবে, ঠিক আছে, সেটা কিন্তু কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য করা হবে, সেটা হচ্ছে এই 21-22 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য বাজেটের একটা এস্টিমেট করা হবে, ঠিক আছে। এটাকে বলা হয় কি, বাজেট এস্টিমেট। এটাকে আমরা কি বলবো, বাজেট এস্টিমেট। এটা কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য করা হবে, যেটা আমাদের এই বছর বাজেট পাবলিশ হলো সেটা করা হবে 2021-22-এর জন্য। আর একটা হয় রিভাইজড এস্টিমেট, মানে আগের বছর, মানে গত বছর 2020-21 যে সেশনটা ছিল, ঠিক আছে, আমি ধরো যদি ডেট লিখি, ধরো আগের বছর বাজেট কবে পেশ হয়েছিল বলো তো, গত বছর? যে কেউ বলতে পারবে একটু নিজের এ থেকে, ধারণা থেকে, বাজেট কবে পেশ হয় এখন আমাদের? শোনা যাচ্ছে তো? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাজেট পেশ হয় হচ্ছে 1 ফেব্রুয়ারিতে, ঠিক আছে। প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয়। এটা আগে ছিল ফেব্রুয়ারির লাস্টে, এটা 1 ফেব্রুয়ারিতে করা হয়েছে। কেন করা হচ্ছে সেগুলো আমরা সব আসবো। তাহলে গত বছর 1 ফেব্রুয়ারি 2020-তে বাজেট পেশ হয়েছে, আর এই বছরও 1 ফেব্রুয়ারি 2021-এ বাজেট পেশ হয়েছে। তাহলে এই বছর যে বাজেটটা তৈরি হলো, বাজেটারি যে এস্টিমেটগুলো দেওয়া হবে 21-22 সালে, মানে 21-22 সালে আমার রেভিনিউ রিসিপ্ট কত হবে, রেভিনিউ ডেফিসিট কত হবে, ক্যাপিটাল রিসিপ্ট, সমস্ত কোথা থেকে কোন খাত থেকে কত টাকা আসবে তার একটা এস্টিমেট দেওয়া হয়। কারণ 21-22 সেশনে কি হবে আমি কি এখনই বলতে পারবো? বলতে পারবো না। তো এর জন্য এটাকে বলে বাজেটারি এস্টিমেট। নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে কি হবে তার একটা এস্টিমেট দেওয়া হয়। নেক্সট হচ্ছে যে রিভাইজড এস্টিমেট, মানে আগের ফিনান্সিয়াল ইয়ারে 1 ফেব্রুয়ারি 2020-তে তো বলেছিল গভর্নমেন্ট 20-21-এর জন্য, কিন্তু ওই দিনে দাঁড়িয়ে 1 ফেব্রুয়ারি 2020-তে দাঁড়িয়ে কেউ জানতো 20-21 সেশনে কি হবে? জানতো না। তো এখনো জানে তো 1 ফেব্রুয়ারি 2021-এ এই সেশনে কি হলো? তো এই কারণে রিভাইজড এস্টিমেট, মানে আগের সেশনে যেগুলো আমি বলেছিলাম সেগুলো অনেক কিছু তো ভুলভ্রান্তি হবে। এই দিনে দাঁড়িয়ে যা বলেছিল সব কি মিলবে এই দিনে এসে? ওই কারণেও রিভাইজড এস্টিমেট দেবে একটা, ঠিক আছে। এটা এটা হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, মানে ধরো সাপোজ জিএসটি থেকে ভেবেছিল 2 লাখ টাকা হবে, সেই জায়গায় তো জিএসটি থেকে 1,50,000 টাকা হলো, তাহলে সেইগুলোকে রিভাইজ করে আবার লিখবে। বোঝা গেল ব্যাপারটা? সেইগুলোকে আবার রিভাইজ করে লিখবে। তাহলে রিভাইজ এস্টিমেটটা কত সেশনের জন্য হলো আমাদের? তার আগের সেশনের জন্য, তাই না? 20-21, মানে 20-21 সেশনে যেটা হয়ে গেছে সেই কি কি ভুলভ্রান্তি হয়েছে সেগুলো আবার এখানে লেখা হবে। ক্লিয়ার তাহলে এটা? গুড। নেক্সট হচ্ছে যে আমাদের প্রফেশনাল অ্যাকচুয়াল বলে একটা জিনিস হয়, ঠিক আছে। এগুলো আমি দেখবে সব স্ক্রিন, মানে পেজের ছবিগুলো গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ওখানেই পেয়ে যাবে। প্রফেশনাল অ্যাকচুয়াল হচ্ছে তারও আগের বছর, মানে 19-20 সেশনে কি রকম কি সমস্ত হয়েছিল সেই সমস্ত ডিটেলসগুলো থাকবে, ঠিক আছে। প্রফেশনাল অ্যাকচুয়াল, ঠিক আছে, প্রফেশনাল অ্যাকচুয়াল, এইগুলো সব ওই ছবিটাই পেয়ে যাবে। তাহলে একটা বাজেট পেশ করা মানে এই 3 ধরনের ডকুমেন্ট পেশ করা। একটা হচ্ছে বাজেটারি এস্টিমেট, বলো। হ্যাঁ, একটা বাজেট পেশ করা মানে হচ্ছে 3 ধরনের ডকুমেন্ট পেশ করা। প্রথমটা হচ্ছে বাজেটারি এস্টিমেট, যেটা এই ফিনান্সিয়াল ইয়ার, মানে হ্যাঁ, শুনে নেন একবার। বাজেটারি এস্টিমেট, ফিনান্সিয়াল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট 112 নম্বর আর্টিকেল, তার আন্ডারে ফিনান্স মিনিস্টার বাজেট পেশ করে।
সেই বাজেটের 3টে কম্পোনেন্ট থাকে। প্রথমটা হচ্ছে বাজেটারি এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে আমাদের এই ফিনান্সিয়ালের মানে 21-22 ফিনান্সিয়াল ইয়ারের জন্য রিভাইসড এস্টিমেট, আগের বছর যেটা বাজেট পেশ করেছিল সেগুলো ঠিকঠাক হলো নাকি সেজন্য আগের সেশনের জন্য 20-21 সেশনের জন্য রিভাইসড এস্টিমেট, আর প্রভিশনাল অ্যাকচুয়াল হচ্ছে তারও আগের বছর কি হয়েছিল তার জন্য। এই 3 ধরনের ডকুমেন্ট কিন্তু নির্মলা সীতারামনকে পেশ করতে হবে অ্যাজ এ বাজেট। কোন আর্টিকেলের আন্ডারে? 112 নম্বর আর্টিকেলে। কত তারিখে পেশ করতে হবে? 1 ফেব্রুয়ারি 2021। ক্লিয়ার এই জায়গাটা? না ক্লিয়ার না বলো, কারো কোনো ডাউট থাকলে জানিও। ক্লিয়ার তো এই জায়গাটা? ভেরি গুড। এইবার আমাদের পার্লামেন্টের কটা কক্ষ? কি কি? হ্যাঁ মানে আপার হাউসের নাম কি, লোয়ার হাউসের নাম কি? লোয়ার হাউস হচ্ছে লোকসভা আর আপার হাউস রাজ্যসভা। এইবার দেখো একটা জিনিস, প্রথমত হচ্ছে যে বাজেটটা আগে পেশ হতো 1 ফেব্রুয়ারি, এই আগে পেশ হতো হচ্ছে 1 মার্চ বা 28 ফেব্রুয়ারি, এখন হয় 1 ফেব্রুয়ারি, 1 মাস আগে। ঠিক আছে? কেন হয়, কি ডিটেল সমস্ত কিছু বলছি। তো প্রথমে নির্মলা সীতারামন 3 ধরনের ডকুমেন্ট পেশ করলো। ঠিক আছে? বাজেটারি এস্টিমেট, রিভাইজড এস্টিমেট, প্রভিশনাল অ্যাকচুয়াল। বাজেটারি এস্টিমেটেও হয়তো বললো যে হেলথ সেক্টরে আমার হয়তো ধরো সাপোজ হেলথ সেক্টরে আমার হয়তো 3,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা লাগবে। ঠিক আছে? ডিফেন্সে হয়তো এত টাকা লাগবে, এরকম করেও প্রত্যেকটা সেক্টর ওয়াইজ বিভিন্ন বিভিন্ন জিনিস দিল। ঠিক আছে? এইবার এই সমস্ত জিনিসগুলো ও বাজেট লোকসভায় পেশ করে দিল। ঠিক আছে? বাজেট কোথায় কোথায় হয়, লোকসভায় না রাজ্যসভায় পেশ? বলতে পারবে কেউ? লোকসভায়। ঠিক আছে? কারণ এইগুলো হচ্ছে সমস্ত কিছু, বাজেট এক ধরনের মানি, মানি রিলেটেড জিনিসে কিন্তু সবার আগে প্রায়োরিটি হচ্ছে লোকসভার। ঠিক আছে? তো নির্মলা সীতারামন কি করলে একটা বাজেট এরকম সুন্দর পেশ করে দিল। এবার লোকসভায় কি হবে, নর্মাল ভোটাভুটি হবে। ঠিক আছে? নর্মাল ভোটাভুটি হবে যে এই বাজেটে সমস্ত যে জেনারেল একটা ডিসকাশন হলো বাজেট নিয়ে। ঠিক আছে? আর বাজেট পেশ করার আগে কিন্তু হ্যাঁ হুম একদম একদম, সাপোজ ধরো হেলথ সেক্টরেও কোনো বছর নির্মলা সীতারামন 2 টাকা অ্যালোকেট করেছে, তাহলে কংগ্রেসের লোকজন মারবে? মানবে কি? নির্মলা সীতারামন ধরো 2 টাকা অ্যালোকেট করেছে হেলথ সেক্টরে, ঝামেলা শুরু করে দেবে, তাই না ভাই? তুমি জনগণের হেলথ নিয়ে, কিন্তু যদি মেজরিটি থাকে তাহলে পাস হয়ে যাবে না পাস হয়ে যাবে না? পাস হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই ভোটাভুটিটা কেন দরকার, কারণ ভুলভাল যাতে টাকা অ্যালোকেট না হয়। ঠিক আছে? প্রত্যেকটা সেক্টরে যাতে ঠিকঠাক টাকা অ্যালোকেট হয়। ঠিক আছে? তো এরকম বাজেট পেশ হলো। ঠিক আছে? এইবার বাজেট যে পেশ হলো সেটা তো একটা ওভারঅল জিনিসটাকে আমি বাজেট বলছি। এই বাজেটের আন্ডারে যেটা থাকে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিল, অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে কি? যে কোনো জিনিস যখন লোকসভা উত্থাপন করা হয় সেটাকে আমরা কি বলি, বিল বলি, তাই না? অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমাদের লোকসভায় রাখা হলো। অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি, হেলথ সেক্টরে মানে হেলথের জন্য ধরো একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল। ঠিক আছে? ডিফেন্সের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, এরকম অনেকগুলো পরপর পরপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল রাখা হলো। এইবার ভোটাভুটি হলো যে হেলথ সেক্টরে 30,000 কোটি টাকা অ্যালোকেট, রাজি না রাজি না, লোকসভায় সমস্ত লোকজন ভোট দিল। ঠিক আছে? ভয়েস ভোট হোক বা যে অনেক ধরনের প্রসেস আছে, ভোট দিল। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, নির্মলা সীতারামন যদি অ্যাপ্রোপ্রিয়েশন বিল হেলথে রাখে, সেটা লোকসভায় পাস হবে কি হবে না? নির্মলা সীতারামন ধরো বাজেটে অ্যাপ্রোপ্রিয়েশন বিল হেলথে লোকসভায় রাখলো। ঠিক আছে? বিলটা নিয়ে ভোটাভুটি হলো, তো নির্মলা সীতারামন জিতবে কি জিতবে না? একদম জিতবে। এবার দেখো, যদি ভোট সবাই নাও দেয়, ধরো হেলথের জন্য নির্মলা সীতারামন 2 টাকা অ্যালোকেট করেছে, তাও জিতবে কি জিতবে না বলো তো? ইভেন জিতে যাবে। কারণ নির্মলা সীতারামন শাসক পার্টির লোক, তাই না? সে শাসক পার্টির লোক এবং অলরেডি তাদের মেজরিটি আছে। এই জন্য বাজেট কখনো শুনবে না যে পাস হতে পারেনি। ঠিক আছে? বাজেট পাস হতে পারেনি মানে সরকার পড়ে যাবে। ঠিক আছে? কখনো এরকম শুনবে না যে বাজেট লোকসভায় বা রাজ্যসভায় কোথাও গিয়ে পাস হতে পারছে না বা আটকে যাচ্ছে। ঠিক আছে? কারণ হ্যাঁ একদম ভোটাভুটি করে, কারণ হচ্ছে যে অ্যাটলিস্ট বিরোধীরা তাদের অসম্মতি জানাতে পারবে, কারেক্ট, সেটা মিডিয়াতে প্রচারিত হবে।
যদি যদি হেলথে 2 টাকাও অ্যালোকেট হয়, বিরোধীরা তো, হ্যাঁ ফর্মালিটি নাই, আর আরেকটা জায়গা আছে, ধরো বিরোধীরা বিরোধীরা যদি 2 টাকা অ্যালোকেট হয়, বিরোধীরা তো সবাই চিৎকার চেঁচিমেচি করবে, সেটা তো মিডিয়াতে প্রচার হবে, তাই না? মিডিয়াতে প্রচার হলে সুপ্রিম কোর্ট ওখানে জনস্বার্থ মামলা করলে ইন্টারভিন করতে পারে যে তুমি কি ভেবে 2 টাকা অ্যালোকেট করেছো। বোঝা যাচ্ছে? এটা একটা জায়গা। নেক্সট হতে পারে এরকম, সরকারটা ধরো মেজরিটি নেই, মানে জোট সরকার, ঠিক আছে, বিজেপি ধরো পুরোপুরি সিট পায়নি, বিজেপি কিছু সিট পেয়েছে, আর হয়তো মমতা ব্যানার্জি সাপোর্ট নিয়ে সরকার গঠন করেছে। মমতা ব্যানার্জি তো হেলথের বেশ কাজকর্ম ভালোবাসে, তো 2 টাকা দেখেই ও বলেছে তোমার সরকারকে আমি আর সাপোর্ট করবো না, তাহলে কি বাজেট পাস হবে তখন? হবে না। বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা? তো এটা কিন্তু শুধু ফর্মালিটি নয়, এই পাসটা অনেক সময় আটকেও যেতে পারে যদি জোট সরকার থাকে, বাট যদি জোট সরকার না থাকে এটা আটকানোর কোনো জায়গা নেই, এটা আরামসে পাস হয়ে যাবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে তো কনসেপ্টগুলো? কারোর কোনো ডাউট এইটুকু থেকে? গুড, ঠিক আছে, ভেরি গুড। তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমি প্রথমে কোথায় পাস করলাম? লোকসভায়। লোকসভায় এটা পাস হয়ে গেল। যে কোনো বিল লোকসভায় পাস হলে সেই বিলটা কোথায় যায় বলতে পারবে? বলো। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা লোকসভায় পাস হয়ে গেল। লোক লোকসভায় পাস হয়ে সেই বিলটা কোথায় যাবে আমার? রাজ্যসভায়, ঠিক আছে। এইবার রাজ্যসভার হাতে, ঠিক আছে, আচ্ছা আমি বলছি, অসুবিধা নেই, মিউট করে দিবি, ঠিক আছে, যেই হবে, হ্যাঁ, নাহলে একটা আওয়াজ আসছে। তো লোকসভায় এটা পাস হয়ে গেল, এবং সেটা কোথায় গেল? রাজ্যসভায়। রাজ্যসভায় গিয়ে, যে মিউটেনে একটু মিউট করে দাও, নাহলে লিভ হয়ে একবার রিজয়েন করো, হ্যাঁ। আচ্ছা, রাজ্যসভায় গেল, রাজ্যসভার হাতে কিন্তু, যেহেতু এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল, এই সমস্ত এই জিনিসগুলো এক ধরনের মানি বিল, কারণ বাজেটটাই তো মানি রিলেটেড আলোচনা, তাই না? এই ধরনের মানি বিল, তো মানি বিলের কাছে কিন্তু রাজ্যসভার এটাকে আটকানোর কোনো অধিকার নেই। রাজ্যসভার যেটা অধিকার আছে, আইদার একে পাস করে দিতে হবে, বা একে কিছু রেকমেন্ডেশন বলতে পারে যে না, হেলথে তুমি 2 টাকা করেছো, এটা তুমি ঠিক করো, এটা 2000 কোটি টাকা করে দাও। কিছু রেকমেন্ডেশন দিতে পারে, বা নাও দিতে পারে, বা ডাইরেক্টলি পাস করে দিতে পারে। 14 দিনের ভিতর একে কিন্তু লোকসভায় এটা ফেরত দিতে হবে যদি কিছু রেকমেন্ডেশনও জানাতে চায়। রাজ্যসভার কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে এটা এক ধরনের মানি বিল, মানে বাজেট রিলেটেড কোনো বিল রাজ্যসভার আটকানোর কোনো অধিকার নেই। এটা ডাইরেক্টলি যাবে লোকসভায়, আবার 14 দিনের ভিতরেও যদি কিছু বলে যে কিছু চেঞ্জেস করতে হবে, ঠিক আছে, সেটাও লোকসভাকে রিকোয়েস্ট করতে পারে, ভাই এটা 2 টাকাটা ভুল হয়েছে, এটা 2000 টাকা। সেটা লোকসভার ইচ্ছা, মানবে কি মানবে না। লোকসভা যদি বলে যে ঠিক আছে মানলাম, তো লোকসভা চেঞ্জ করবে, যদি বলে না মানলাম না, তাহলে কোনো চাপ নেই, এটা ডাইরেক্ট চলে যাবে হচ্ছে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট সম্মতি দিয়ে দেবে, ঠিক আছে। তারপর বিভিন্ন খাত থেকে এবার টাকা পয়সা খরচ শুরু হবে, ঠিক আছে। আমরা দেখেছিলাম যে গভর্নমেন্টের মেন খাত কোনটা, গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের ফান্ড থাকে, তার ভিতর মেন ফান্ড কোনটা যেখান থেকে সব টাকা পয়সা খরচ হয়? ভেরি গুড, একদম। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশন বিল এক ধরনের মানি বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিল হচ্ছে এক ধরনের মানি বিল, কারণ এখানে মানি বিল রিলেটেডই আলোচনা থাকে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল স্পেসিফিক কেন? কারণ এটা বাজেটের যে বিভিন্ন খাতে, সেই কারণে এটাকে বলা হয় এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েশন বিল, বাট এটা এক ধরনের মানি বিল, ঠিক আছে। তো আলটিমেটলি এটা প্রেসিডেন্টের কাছে পাস হলো। তারপর প্রেসিডেন্ট বললো যে ঠিক আছে এবার তুমি খরচ করতে পারো, দিয়ে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সমস্ত, প্রত্যেক অনেক কটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল থাকে একটা বাজেটের আন্ডারে, ঠিক আছে, যখন পাস করানো হয় প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েশন বিলকে পরপর পরপর পাস করানো হয়, ঠিক আছে। এবং আটকানোর কোনো জায়গা নেই, আমি দেখলাম লোকসভাতেও পাস হয়ে যাবে, কারণ লোকসভায় বিজেপির মেজরিটি আছে। রাজ্যসভার তো কোনো অধিকারই নেই, রাজ্যসভা শুধু ব্যাক করতে পারে, তাও 14 দিনের ভিতর ব্যাক করে দিতে হবে। তারপর লোকসভা মানবে কি মানবে না সেটা তার ইচ্ছা, তো আটকানোর কোনো জায়গা নেই, আরামসে প্রেসিডেন্টের কাছে যাবে, পাস হয়ে যাবে। কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়ায় ধরো হেলথে হয়তো 30,000 কোটি টাকা অ্যালোকেট করে রেখেছিল, তো কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে 30,000 কোটি টাকা খরচ করবে। কিন্তু এই ওভারঅল প্রসেসটা হতে, মানে লোকসভায় পাস হতে, অ্যাপ্রোপ্রিয়েশন বিলগুলো উত্থাপন হতে, ভোটাভুটি হতে, রাজ্যসভায় যেতে, প্রেসিডেন্টের কাছে সম্মতি নিতে একটা তো টাইম দরকার। এই টোটাল পাস হতেই কিন্তু আগে দেখা যেত প্রায় 2 মাস মতো টাইম লেগে যেত, ঠিক আছে। আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে 1 এপ্রিল। তো আগে কি হতো, আগে 1 মার্চ বাজেট পেশ হতো, বা ফেব্রুয়ারি লাস্টে বাজেট পেশ হতো। তো দেখা যেত বাজেটের এই সমস্ত বিলগুলো অ্যাপ্রুভ হতে হতেই মে মাস জুন মাস চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 এপ্রিল থেকে তো ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে, মে জুন মাস বাজেটগুলো পাস হতেই সময় লেগে যাচ্ছে। তাহলে
এই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে যে টাকা তুলতে যাচ্ছে, ধরো হেলথ মিনিস্টার টাকা তুলতে যাবে, খরচ করবে 1 এপ্রিল থেকে, তো নতুন সেশন, তো তখন হেলথ মিনিস্টারকে বলছে না এখনো তো পাস হয়নি, তুমি টাকা তুলতে পারবে না। এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, যে যে সেক্টরে টাকা লোকেট হয়েছে, যেহেতু বাজেট পাস হয়নি সেই কারণে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তোলা যাচ্ছে না। এই কারণের বিভিন্ন প্রবলেমের জন্য গভর্নমেন্ট এখন এই যে বাজেটের ডেট সেটাকে এগিয়ে 1 ফেব্রুয়ারিতে নিয়ে চলে এসছে 2017-18 সেশন থেকে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2017-18 সেশন থেকে 1 ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের বাজেটের ডেট, ঠিক আছে? আর একটা নতুন জিনিস করা হয়েছে, যেটা 2017-18 সেশন থেকে রিয়েল বাজেট, যেটা আলাদা করে একটা বাজেট হতো, ঠিক আছে, 1924 অ্যাকওয়ার্ড কমিটি অনুযায়ী, সেই রিয়েল বাজেট কিন্তু আর নেই। রেল বাজেটকে এখন জেনারেল বাজেটের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে অরুণ জেটলির সময় থেকে, 17-18 সেশন থেকে। তাহলে 17-18 সেশন থেকে দু ধরনের বাজেটে একটা হিস্ট্রিক্যাল চেঞ্জ। প্রথম চেঞ্জ কি, 1 এপ্রিল বা 1 মার্চ ওইগুলোর বদলে এখন 1 ফেব্রুয়ারিতে বাজেট পেশ হয়, এটা একটা হিস্ট্রিক্যাল চেঞ্জ। আর একটা হিস্ট্রিক্যাল চেঞ্জ কি, রেল বাজেটকে তুলে দেওয়া হয়েছে, সেটা জেনারেল বাজেটের সাথে একত্রিত করে দেওয়া হয়েছে। বোঝা গেল তাহলে এই দুটো জায়গা? কারো কোনো ডাউট এইটুকু অবধি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুটো জায়গায় বলি। হ্যাঁ, কারণ আচ্ছা, তুমি এখানে দেখলে তো যে অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা পাস হচ্ছে, লোকসভায় যাচ্ছে, রাজ্যসভায় যাচ্ছে, প্রেসিডেন্টের সম্মতি, তো এইগুলো হতে তো টাইম লাগবে, তাই না? 2-3 মাস মতো, বোঝাচ্ছে? তো ধরো সাপোজ যদি এটা 28 ফেব্রুয়ারি বা মার্চে, আমি মার্চের লাস্টে যদি করি, তাহলে এইগুলো পাস হতে হতে দেখা যাচ্ছে মে জুন টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের সেশন তো শুরু 1 এপ্রিল থেকে। এইবার ধরো 2 এপ্রিল ধরো আমাদের হেলথ মিনিস্টারের 30,000 কোটি টাকার ভিতর 10,000 কোটি টাকা লাগবে, ও কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে তুলতে যাবে। ওকে কি তুলতে দেবে? কারণ পাসই হয়নি, পাস হতে তো ধরো মে জুন মাস লাগবে, ঠিক আছে, সমস্তগুলো পাস হতে হতে পাসই হয়নি, তখন ওকে বলবে না তুমি এখন তুলতে পারবে না, ঠিক আছে? তাহলে অনেক সমস্যা। এই কারণেও কনস্টিটিউশনে কিছু প্রভিশন আছে, ঠিক আছে, ভোটার অ্যাকাউন্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিস আছে, সেগুলো আলাদা জিনিস। তো তাহলে ও 2 এপ্রিল যখন তুলতে যাচ্ছে কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে, ওকে তুলতে দিচ্ছে না, কারণ পাস হয়নি। তো এই কারণে যদি পরে করি, মানে মার্চের লাস্টের দিকে বা মার্চে যদি করি, তাহলে কি হয়, 1 এপ্রিল নাগাদ সমস্ত জিনিসগুলো অ্যাপ্রুভ হয়ে যায় না, এটা মে জুন মাস লেগে যায়। তো 2 এপ্রিল 3 এপ্রিল বা গোটা এপ্রিল মাস গভর্নমেন্ট চালাতে বেশ প্রবলেম হয়। এই কারণে গভর্নমেন্ট বলছে যে এটা এত দেরি করে পেশ করার কি দরকার, 28 ফেব্রুয়ারি পেশ না করে তুমি এটা 1 ফেব্রুয়ারি করে দাও, আরো 1 মাস আগে পেশ করে দাও, তাহলে 1 এপ্রিল নাগাদ মোটামুটি পাস হয়ে যাবে সমস্ত কিছু, তাহলে আর কোনো সমস্যা হবে না। বোঝা গেল এই ডেটটাকে কেন এগিয়ে আনা হয়েছে বাজেটের? এবার ক্লিয়ার তো? আচ্ছা, যে রেল বাজেট নিয়ে যেটা বললে, আগে কি হতো 2016-15 বা কংগ্রেসের সময় দেখতে আলাদা করে রেল বাজেট হতো, দেখতে সুরেশ প্রভু আলাদা করে সুন্দর একটা রেল বাজেট দিচ্ছে, ঠিক আছে, আগের দিনই দিয়ে দিত, তোমার অরুণ জেটলির আগের দিনই দিয়ে দিত। তো এখন ওই টোটাল কনসেপ্টটা উঠে গেছে, ঠিক আছে? এখন তার বদলে কি হয়েছে, পুরোপুরি 17-18 সেশন থেকে রেল বাজেট আর জেনারেল বাজেট এই দুটোকে একত্রিত করা হয়েছে, এখন বাজেট একটাই, এখন আলাদা করে রেল বাজেট বলে আর কোনো বাজেট নেই। বোঝা গেল তাহলে ব্যাপারটা? গুড। এইবার এই যে আগে ফেব্রুয়ারি লাস্টে, 28 ফেব্রুয়ারি 1 মার্চ এরকম পাবলিশ হতো। আচ্ছা, এইবার হচ্ছে যে এই টোটাল আমাদের বাজেটের এই সমস্ত জিনিসগুলো গেল, ঠিক আছে? এবার হচ্ছে বাজেটের কয়েকটা ধরনের বাজেট হয় যেগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক আছে, পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ইনক্রিমেন্ট বাজেটিং। যদি জিজ্ঞেস করে আমাদের দেশ কোন বাজেট ফলো করে, সেটা হবে ইনক্রিমেন্ট বাজেটিং, ঠিক আছে? ইনক্রিমেন্ট বাজেটিং মানে কি, তোমার যে আগের বছরের যে বাজেট, ঠিক আছে, তোমার যেটা আগের বছরের বাজেট, সে আগের বছরের বাজেটে কিন্তু হালকা কিছু ইনক্রিমেন্ট করা হলো, মানে কিছু নতুন জিনিস যোগ করা হলো, পুরো বাজেটটাকে চেঞ্জ করে দেওয়া হলো না। মানে আগের বছর ধরো হেলথে 30,000 কোটি টাকা দিয়েছিল, এই বছর বললো 35,000 কোটি টাকা। আগের বছর এগ্রিকালচার হয়তো 10,000 কোটি টাকা ছিল, এবছর বললো 11,000 কোটি টাকা। মানে আগের বছরের বাজেটটাকে বেস হিসাবে ধরলো, ঠিক আছে, তারপর এক্সট্রা কিছু কিছু জিনিস অ্যাড করলো, এটাকে বলা হচ্ছে কি ইনক্রিমেন্ট বাজেটিং। আমাদের দেশে কিন্তু ফলো হয় হচ্ছে এই ইনক্রিমেন্ট বাজেটিং এর কনসেপ্ট, ঠিক আছে? আর এক ধরনের বাজেট হয় যেটা হচ্ছে জিরো বেসড বাজেটিং। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বাজেটিং ইনক্রিমেন্ট বাজেটিং আর একটা বাজেট হয়, সেটা হচ্ছে জিরো বেসড বাজেটিং। ইনক্রিমেন্ট বাজেটিং এ কি বললাম, আগের বছরের বাজেটটাকেই বেস হিসাবে ধরা হবে, মানে 20-21 সেশনে আমি যে বাজেটটা দিয়েছি, ওই 20-21 সেশনের বাজেটটাকে বেস হিসাবে ধরবো,
এবং সেখানে ধরো যদি হেলথে 30,000, এই বছর হেলথে 32, জাস্ট কিছু কিছু টাকা বাড়াবো, এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট বাজেটিং। মানে আগের বছরের বাজেটটাকে বেস হিসাবে ধরে সামান্য কিছু হেরফের করা হচ্ছে। আর এটা জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিং কি, আগের বছরের যে বাজেট সেটাকে পুরোপুরি ভুলে যাওয়া হচ্ছে, একদম নতুন করে আবার সমস্ত কিছু দেখা হচ্ছে যে কোন সেক্টরে কত টাকা অ্যালোকেট করলাম, ঠিক আছে, তাহলে আমার কি ইম্প্যাক্ট হলো, ঠিক আছে। মানে ধরো সাপোজ হেলথ সেক্টরে 30,000 কোটি টাকা আমি অ্যালোকেট করেছি, আদৌ 30,000 কোটি টাকার কাজ হয়েছে নাকি, সমস্ত কিছু অ্যানালাইজ করবে, ঠিক আছে, আবার নতুন করে বাজেট তৈরি করবে। তো এই বলা হয় জিরো জিরো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? আদৌ হচ্ছে নাকি, সেই সমস্ত জিনিসগুলো দেখে যে বাজেটিংটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি কি, জিরো বেসড বাজেটিং, ঠিক আছে। এই জিরো বেসড বাজেটিং যদি জিজ্ঞেস করে প্রথম কোন দেশে চালু হয়, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেক অনেক সময় জিজ্ঞেস করে যে জিরো বেসড বাজেটিং প্রথম কোন দেশে চালু করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে বোঝা গেল এটা। আর এক ধরনের বাজেট হচ্ছে যে পারফরমেন্স বাজেটিং, যে তোমার প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের, হ্যাঁ বলো। জি, আচ্ছা, জিরো বেসড বাজেটিং মানে আমার যে আগের বছরের যেটা বাজেট, ঠিক আছে, আমি ধরো যখন 21-22 সেশনের বাজেট তৈরি করব, তখন আমি 20-21 সেশনে দেখবো না যে কি আছে না আছে, আমি সমস্ত কিছু নতুন করে অ্যানালাইজ করব, ঠিক আছে, যে কোন সেক্টরে কত টাকা খরচ করা যেতে পারে, কোন সেক্টরে খরচ করলে কি রকম আমাদের ফিডব্যাক আসতে পারে, সমস্ত কস্ট বেনিফিট অ্যানালাইসিস হবে, ঠিক আছে। মানে আগের বছরের বাজেট থেকে টুকে কিছু এক্সট্রা এদিক ওদিক করে যে বাজেট, সেরকম হবে না। সেটা যদি হয় সেটাকে বলবো ইনক্রিমেন্ট বাজেটিং, যেটা আগের বছরের বাজেটকে রাখলাম দিয়ে কিছু এদিক ওদিক পেন চালালাম, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বাজেটিং। জিরো বেসড বাজেটিং হচ্ছে জিরো বেসড, মানে বেসটাকেই জিরো, নতুন করে শুরু করো তুমি, নতুন করে সমস্ত কিছু দেখো, নতুন করে অ্যানালাইজ করো, এটা হচ্ছে জিরো বেসড বাজেটিং, ঠিক আছে। বোঝা গেল এবার? গুড। এবার হচ্ছে যে পারফরমেন্স বাজেটিং। পারফরমেন্স বাজেটিং জিনিসটা কি, যে আমাদের গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিরকম কাজ করছে তাদের পারফরমেন্সগুলো অ্যানালাইজ করো। যে ডিপার্টমেন্ট পারফরমেন্স করতে পারছে না সেই ডিপার্টমেন্টের তুমি অ্যালোকেশন কমিয়ে দাও, সেই ডিপার্টমেন্টে কম টাকা দাও, এরকম করে টোটাল যে জিনিসটা হয় সেখান থেকে থাকে হচ্ছে পারফরমেন্স বাজেটিং। আর একটা হয় আউটকাম বাজেটিং, এগুলো সব আমি ছবি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আউটকাম বাজেটিং, আউটকাম বাজেটিং জিনিসটা কি, যে আমাদের আউটকাম কিরকম আসছে, ঠিক আছে, প্রত্যেকটা যে আমাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ঠিক আছে, সেই ডিপার্টমেন্ট থেকে আউটকাম কিরকম আসছে, যেটা অ্যালোকেট করা আছে সেটা সেটা থেকে আউটকাম কিরকম আসছে সেটা অ্যানালাইজ করে। পারফরমেন্স বাজেটিং আউটকাম বাজেটিং অনেকটা কাছাকাছি। একটা খুব ইম্পর্টেন্ট বাজেটিং সেটা হচ্ছে জেন্ডার বাজেটিং, ঠিক আছে। এইটা পরীক্ষায় খুব আসে যে জেন্ডার বাজেটিং ভারতবর্ষে কত সাল থেকে চালু করা হয়, ঠিক আছে, 2005-06 সাল থেকে। জেন্ডার বাজেটিং কি, যেখানে মহিলা এবং শিশুদের জন্য আলাদা করে কিছু টাকা অ্যালোকেট করা থাকে, ঠিক আছে, আমাদের বাজেটে একটা আলাদা সেকশন থাকে, সেই সেকশনে লেখা থাকবে যে ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য এত টাকা, ঠিক আছে, ওম্যান এন্টারপ্রেনারশিপের জন্য এত টাকা। তো যেখানে ওম্যানদের জন্য আলাদা করে ভাবা হয় এবং ওমানদের জন্য আলাদা করে কিছু অ্যালোকেশন করা হয় শুধুমাত্র ওমানদের জন্য, সেটা হচ্ছে জেন্ডার বাজেটিং। জেন্ডার বাজেটিং আমাদের ইন্ডিয়াতে চালু হয় 2005-06 সাল থেকে, ঠিক আছে। এগুলো আমি একটা পেজ দিয়ে দিয়েছি, যে কটা পেজ দিয়েছি ওখানে পরপর পরপর ফলো করবে, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এটাকে কি বলছি আমরা, যে বলো। হ্যাঁ পারফরমেন্স, হ্যাঁ দুটো দুটো অনেকটা একই ধরনের জিনিস, ঠিক আছে, পারফরমেন্স বাজেটিং আউটকাম বাজেটিং দুটো একই ধরনের জিনিস। পারফরমেন্স বাজেটিংটা কি ছিল, আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখা হতো, ঠিক আছে, যে প্রত্যেকটা কোন ডিপার্টমেন্টে কিরকমের কাজ হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করা হতো, ঠিক আছে। তারপর আউটকাম বাজেটিং এ কি হলো, যে না আমি উল্টো বললাম, আউটকাম বাজেটিং এ প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখা হতো, ঠিক আছে। মানে আমাদের হেলথ যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কিরকম আউটকাম, আমাদের ধরো সাপোজ এডুকেশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কিরকম আউটকাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এরকম করে আলাদা আলাদা করে ডেটা নেওয়া হতো, দিয়ে একটা আউটকাম বাজেটিং পাবলিশ করতো। পারফরমেন্স বাজেটিং এ কি হলো ব্যাপারটা, গিয়ে ওভারঅল জিনিসটা, মানে ওভারঅল গভর্নমেন্টের কিরকম পারফরমেন্স তার উপর ভিত্তি করে এখন এই দুটোকে প্রায় মার্জ করে দেওয়া হয়েছে, পারফরমেন্স বাজেটিং আউটকাম বাজেটিং, এই দুটো জিনিস যেহেতু কাইন্ড অফ একই জিনিস, এই দুটো জিনিসকে এখন মার্জও করে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে এইগুলো আর কিছুই নেই, এগুলো বাজেটিং এর বিভিন্ন ধরনের কনসেপ্ট, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু যেটা চলে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বাজেটিং, এই জিরো বেসড বাজেটিং এর কনসেপ্ট আমাদের দেশে নেই, ঠিক আছে, 2005-06, ঠিক আছে।
এইগুলো ওই বইটাই সমস্ত কিছু আছে, ঠিক আছে, নীতির সিংহানে বা যার কাছে যে বই থাকবে পেয়ে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, জিরো বেসড বাজেটিং জিনিসটা হচ্ছে যে আমি ধরো সাপোজ এই ইয়ারের বাজেট যেটা আমার 20-21 সেশন, মানে আমার আগের ইয়ারের যে বাজেট হয়েছে সেখানে ধরো আমি হেলথ সেক্টরে 30,000 কোটি টাকা অ্যালোকেট করেছি, ঠিক আছে, আমি ধরো এডুকেশন সেক্টরে 25,000 কোটি টাকা অ্যালোকেট করেছি। জিরো বেসড বাজেটিং এ যেটা হবে, যখন আমি পরের ইয়ারের বাজেট তৈরি করব, আমি দেখবো না আগের ইয়ারে কত টাকা কি করেছি, আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব। মানে কি, আমি দেখব যে আমার কোন কোন খাতে খরচ করা দরকার, ঠিক আছে, এডুকেশন খাতে আমি যদি খরচ করি তাহলে আমার কি বেনিফিট হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস জিনিসটা তুমি বাড়ির সাপেক্ষেও ভাবতে পারো। হ্যাঁ বলো। কস্ট বেনিফিট অ্যানালাইসিস জিনিসটা তুমি বাড়ির সাপেক্ষেও ভাবতে পারো, ঠিক আছে। তোমার হাতে যদি 10,000 টাকা থাকে, ঠিক আছে, তোমার হাতে তুমি ধরো একটা ফোন কিনবে, ঠিক আছে, তুমি কোন ফোন কিনবে এটা তুমি কি করে ডিসাইড করো, তুমি কস্ট বেনিফিট অ্যানালাইজ করো, মানে আমি 10,000 টাকা খরচ করবো তার বদলে আমি কি বেনিফিট পাবো, এটাই কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সিমিলারলি একটা দেশও করে জিরো ওয়েস্ট বাজেটিং এ। আমি যে 30,000 কোটি টাকা অ্যালোকেট করব, ঠিক আছে, সেই 30,000 কোটি টাকার খরচ যেটা হবে তার বদলে দেশ ঘুরে কি পাবে, আদৌ কি দেশ কিছু প্রোডাক্টিভ কিছু পাবে, আদৌ কি দেশে কিছু কর্মসংস্থান তৈরি হবে, এরকম প্রত্যেকটা সেক্টরে যে অ্যালোকেট হচ্ছে সেই অ্যালোকেটেড টাকার উপর ভাবা হয়, ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে না। কল করলে আসলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তো জিরো বেসড বাজেটিং এটাই হচ্ছে যে ওই রকম কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, যে আমি এই সেক্টরে এত টাকা খরচ করলাম সেটা আদৌ যথোপযুক্ত নাকি, এটা দরকার নাকি, ঠিক আছে। মানে আগের বছরের বাজেটটাকে বেস করা হয় না, জিরো বেসড বলছে মানে একদম জিরো, শূন্য থেকে শুরু করব, প্রত্যেকটা জায়গায় দেখবো যে এই টাকাটা খরচ করছি, এই টাকাটা আদৌ খরচ করে আমার লাভ হবে নাকি, এই টাকাটা খরচ করছি আদৌ লাভ হবে নাকি, যেগুলো যেগুলো লাভ হবে শুধু সেগুলোই নিয়ে আবার নতুন করে বাজেট তৈরি করবো, এটা হচ্ছে জিরো বেসড বাজেটিং। কিন্তু আমাদের দেশে এটা করা যায় না, কারণ কিছু কিছু এরকম সেক্টর আছে যেখানে যদি আমি লাভের কথা ভাবতে যাই, মানে কস্ট বেনিফিটের কথা ভাবতে যাই, কোনো বেনিফিট নেই। এই যে ধরো আমি সাবসিডি দিচ্ছি, ঠিক আছে, বা মমতা ব্যানার্জি ধরো 2 টাকা কেজি ধরে চাল দিচ্ছে বা ফ্রিতে এখনো রেশন দিচ্ছে, এটার কি কোনো বেনিফিট আছে? ইকোনমি কি দেশ কিছু বেনিফিট পাবে? পাবে না। তো কস্ট বেনিফিট অ্যানালাইজ যদি আমি করতে চাই তাহলে কিন্তু আমি এইগুলো খরচ করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এইগুলো খরচটা করলে হবে না, তাহলে আবার দেশের মানুষজন ধসে যাবে। এই কারণে আমাদের দেশে জিরো বেসড বাজেটিং এর কনসেপ্ট পুরোপুরি আনা যায়নি, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে বেনিফিট অ্যানালাইজ করা হয়, বাট পুরোপুরি জিরো বেসড বাজেটিং এর কনসেপ্ট আমাদের দেশে কিন্তু এখনো আনা যায়নি, কারণ এই প্রবলেমটার জন্য। তো আমাদের দেশে এখন যেটা আছে ইনক্রিমেন্ট বাজেটিং, যে আগের বছরের বাজেটে কিছু যোগ বিয়োগ করে বাজেট তৈরি করে দেয়, ঠিক আছে। পারফরমেন্স বাজেটিং, আউটকাম বাজেটিং, এগুলোর কনসেপ্টও আছে, ডিপার্টমেন্টের পারফরমেন্স দেখবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিপোর্ট পাবলিশ করে গভর্নমেন্ট, এই জিনিসগুলোও রয়েছে। জেন্ডার বাজেটিংও আমাদের দেশে রয়েছে, কারণ 2005-06 সাল থেকে মহিলাদের জন্য আলাদা করে কিছু ব্যবস্থা নিলে সেটা বাজেটে আলাদা করে উল্লেখিত থাকে। তো এটা হচ্ছে জেন্ডার বাজেটিং এর কনসেপ্ট। প্রত্যেকটা বাজেটের কনসেপ্ট বোঝা গেল তাহলে? ভেরি গুড। লাস্ট একটা জিনিস পড়ে আজকে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, সেটা হচ্ছে যে বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। যে আমরা যে ডেফিসিট ফিনান্সিং এর যে কনসেপ্টটা পড়ছি, ঠিক আছে, যে আমাদের দেশ যখন প্রথম স্বাধীন হয় তখন কিন্তু এই ডেফিসিট ফিনান্সিং এর অত কনসেপ্ট ছিল না, তখন যত খরচ করতাম ততই আমরা আয় করতাম, ঠিক আছে। তারপর দেখা গেল যে ছোটকার উদাহরণটা দিলাম, যে যদি ছেলেকে আমি পড়াতে পারি তাহলে আমার লাভ হবে, তো গভর্নমেন্ট ভাবলো যে না, ডেফিসিট ফিনান্সিং করে লাভ হবে। কিন্তু গভর্নমেন্ট কি করলো, ফালতু কাজে সাবসিডি দিতে খরচ করে দিল, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর সময় পোভার্টি এলিভেশন প্রোগ্রাম, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের পোভার্টি এলিভেশন প্রোগ্রাম, সাধারণ মানুষকে কাজ দিয়ে দাও, ঠিক আছে, তারা কাজ করুক না করুক তাও তাদেরকে এমজি নারেগা প্রকল্প, এই সমস্ত করে 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 প্রচুর টাকা এমনি ক্ষয়রাতিতে চলে যাচ্ছিল। তো কি হলো, তখন ইনফ্লেশনের সৃষ্টি হয়ে গেল, কারণ ডেফিসিট ফিনান্সিং হচ্ছে তার মানে ধার নিচ্ছে, বিদেশ থেকে কিছু ধার নিচ্ছে, আরবিআই এর কাছ থেকেও ধার নিতে বাধ্য হচ্ছে, ইনফ্লেশনের সৃষ্টি হচ্ছে, এরকম অনেক সমস্যা দেখা যাচ্ছিল। তখন গভর্নমেন্ট থেকে বলা হলো যে না, এই ফিসকাল ডেফিসিটটা তুমি এরকম করে র্যান্ডাম ইচ্ছা মতো 10%, 15% করতে পারবে না, ঠিক আছে। তখন 2003 সালে এফআরবিএম অ্যাক্টের মাধ্যমে এই জিনিসটার উপর কন্ট্রোল আনা হলো, ঠিক আছে, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এগুলো সব ওই আমি যে পৃষ্ঠাগুলো দিয়েছি ওখানে পেয়ে যাবে, ঠিক আছে, আমি তাও একবার দিয়ে দেবো নাহলে। ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এখানে কি বলা হলো,
যে আমাদের যে ফিসকাল ডেফিসিট রয়েছে বা রেভিনিউ ডেফিসিট রয়েছে এইগুলো ইচ্ছা মতো তুমি করতে পারবে না, ঠিক আছে। এই সালে বলা হলো যে তোমার যেটা রেভিনিউ ডেফিসিট রয়েছে সেটাকে তুমি 0.5% করে প্রতি বছর কমাতে হবে, কমাতে 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 তোমাকে এটাকে জিরোতে নিয়ে আসতে হবে। মানে এখন যদি আমাদের রেভিনিউ ডেফিসিট বলো তাহলে কিন্তু এখন আমাদের কোনো রকম রেভিনিউ ডেফিসিট রাখা যাবে না, এই বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী রেভিনিউ ডেফিসিট জিরোতে আনতে হবে, ঠিক আছে। কোনো রকম রেভিনিউ ডেফিসিট যাতে না থাকে, রেভিনিউ এক্সপেন্ডিচার যেটা হবে রেভিনিউ রিসিপ্টও সেটা হবে। এটা একটা বলা হলো। আর একটা কি বলা হলো, তোমার যে ফিসকাল ডেফিসিট সেটাও তুমি কমাতে হবে 0.3% করে কমাতে কমাতে এটা তোমার 3%-এ রাখতে হবে। ওই যে আমি তখন তোমাকে বলছিলাম না যে গভর্নমেন্ট বাধ্য 3% ফিসকাল ডেফিসিট রাখতে, কারণ না হলে এটা এফআরবিএম অ্যাক্ট গভর্নমেন্ট উল্লঙ্ঘন করবে। গভর্নমেন্ট এফআরবিএম অ্যাক্ট উল্লঙ্ঘন করতে পারবে না, কারণ এটা একটা অ্যাক্ট গভর্নমেন্টের উপর চাপে দেওয়া আছে। তো গভর্নমেন্টকে কি করতে হবে, ফিসকাল যে ডেফিসিট সেটা 3%-এর ভিতরেই রাখতে হবে, নাহলে কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ মামলা করে দিতে পারে। তো এই এই জিনিসগুলো কেন, কারণ গভর্নমেন্ট যাতে ক্ষয়রাতিতে পয়সা না ওড়ায়, গভর্নমেন্ট যাতে ফালতু কাজে পয়সা না ওড়ায়, ফিসকাল ডেফিসিট যাতে প্রচুর হাই না করে দেয়, সেই কারণে এই ধরনের মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে তুমি যদি আগের বছরের ফিসকাল ডেফিসিট দেখো, আগের বছরের ফিসকাল ডেফিসিট অ্যাপ্রক্স 9.5%, ঠিক আছে। এগুলো আমরা আর একটা সেশনে আগের এই বছরের বাজেটটা নিয়ে আলোচনা করবো একটা সেশনে, অসুবিধা নেই। 9.5%। তো এটা এফআরবিএম অ্যাক্ট উল্লঙ্ঘন করছে কি করছে না বলো কেউ? করছে। কিন্তু অথচ কেউ কিছু বলছে না, আরবিআইও কিছু অ্যাকশন নিচ্ছে না, কারণ এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে যদি ফিসকাল ডেফিসিট না করে তাহলে মানুষ, ফিসকাল ডেফিসিট করছে মানে কি, নিশ্চয়ই এক্সপেন্ডিচারে বেশি খরচ করছে, তাই তো। মানুষের হাতে টাকা দিচ্ছে, তো মানুষের হাতে টাকা না দিলে এই মুহূর্তে মানুষ খেতে পাবে না। তো এই কারণে এই এখন 9.5% সরকার মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু অ্যাজ পার এই ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী 0.5%, এটা কি, রেভিনিউ ডেফিসিট আরডি, রেভিনিউ ডেফিসিটকে 0.5% করে কমাতে কমাতে শূন্যতে আনতে হবে, ঠিক আছে। আর আমাদের ফিসকাল ডেফিসিটকে 0.3% করে কমাতে কমাতে 3% আনতে হবে। এটা গভর্নমেন্ট এখনো চেষ্টা করছে, ঠিক আছে। 3% এখনো গভর্নমেন্ট সেরকম আনতে পারছে না, ঠিক আছে। এই এই যে ডিসইনভেস্টমেন্ট করতে হচ্ছে গভর্নমেন্টকে, কেন করতে হচ্ছে, কারণ ফিসকাল ডেফিসিট আমি তো দেখলাম, ফিসকাল ডেফিসিট মানে কি, বাজেট ডেফিসিট প্লাস বোরোয়িং। আমি যদি বোরোয়িং থেকে যেটা টাকা নিচ্ছি সেটাই আমার ফিসকাল ডেফিসিটে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি যদি বেশি ধার করি আমি কোনোদিনই 3%-এ আটকে রাখতে পারবো না। এই কারণে গভর্নমেন্টকে কি করতে হচ্ছে, আরবিআই তোমার এই যে বিভিন্ন পিএসইউ কোম্পানি আছে এগুলোকে ডিসইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তাহলে ফিসকাল ডেফিসিটটা বড় হবে না, বেশি বেশি বাড়বে না, কারেক্ট। কারণ ডিসইনভেস্টমেন্ট তো আর বোরোয়িং না, এটা বোরোয়িং হিসাবে অ্যাড হবে না, ফিসকাল ডেফিসিট বেশি বাড়বে না। এই কারণে গভর্নমেন্টকে ডিসইনভেস্টমেন্ট করতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে ডিসইনভেস্টমেন্ট করার পরেও আমরা সেরকম একটা জায়গায় আসতে পারছি না, ঠিক আছে, সেটা একটা অন্য ব্যাপার। তো ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট থেকে যে কোশ্চেনগুলো আসে, কত সালে চালু হয়, ঠিক আছে। আরডি রেভিনিউ ডেফিসিটটাকে কত পার্সেন্ট করতে বলা হয়েছে, সেটা হচ্ছে 0%, কত পার্সেন্ট করে কমিয়ে কমিয়ে 0.5% করে। ফিসকাল ডেফিসিটটাকে কত পার্সেন্ট করতে বলা হয়েছে, 3%, কত পার্সেন্ট কমিয়ে কমিয়ে 0.3% করে কমিয়ে কমিয়ে। এটা গেল এফআরবিএম এর কনসেপ্ট। এবার এফআরবিএম একটা সংশোধন হয় 2012 সালে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমাকে একটা জিনিস কেউ বলতে পারবে, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটের কনসেপ্টটা কারোর মনে আছে, যে কেউ? এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ভেরি গুড। রেভিনিউ ডেফিসিট মানে না যেটুকু টাকা আমি ক্যাপিটাল অ্যাসেট তৈরি করতে ফর্ম করছি, ভেরি গুড। যেটুকু টাকা আমি ক্যাপিটাল অ্যাসেট তৈরি করতে ফর্ম করছি সেটা হচ্ছে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে। এটা কি করা হবে, রেভিনিউ ডেফিসিট থেকে ক্যাপিটাল অ্যাসেট বাদ যাবে, ঠিক আছে। এবার ধরো আমার রেভিনিউ রিসিপ্ট 100 টাকা, ঠিক আছে। আমার রেভিনিউ এক্সপেন্ডিচার কত করতে হবে এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী, রেভিনিউ রিসিপ্ট যদি 100 টাকা হয়, এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী রেভিনিউ এক্সপেন্ডিচার কত টাকা করতে হবে, না রেভিনিউ এক্সপেন্ডিচার জিজ্ঞেস করছি, রেভিনিউ ডেফিসিট করতে হবে 0। দেখো এটা রেভিনিউ, ফিসকাল বলছি না কিন্তু, রেভিনিউ ডেফিসিট কত করতে হবে তোমাকে, কত পার্সেন্ট করতে হবে রেভিনিউ ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট 0 করতে হবে। তাহলে রেভিনিউ রিসিপ্ট যদি 100 টাকা হয়, রেভিনিউ এক্সপেন্ডিচার, না এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী রেভিনিউ ডেফিসিট কত পার্সেন্ট করতে হবে বা কত, এই যে এফআরবিএম অ্যাক্ট তাতে রেভিনিউ ডেফিসিট কত পার্সেন্ট করতে হবে বলছে সরকার, 0% করতে হবে, 0.5% করে কমিয়ে কমিয়ে, মানে কোনো বছর যদি 4 থাকে
ধরো যেটা 2003 সালে করা হয়েছিল, তো গভর্নমেন্ট বলেছিল 2007-8 সালে যাতে জিরো হয়ে যায়, বাট এখন অনুযায়ী এটাকে জিরো করতে হবে। তাহলে রেভিনিউ ডেফিসিট কত থাকবে আমার এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী? বলো যে কেউ। জিরো। তাহলে রেভিনিউ রিসিভড যদি আমার 100 টাকা হয়, তাহলে আমার রেভিনিউ এক্সপেন্ডিচারও কত টাকা হতে হবে রেভিনিউ ডেফিসিট জিরো জিরো হতে গেলে? 100, এটাই জানতে চাইছি। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার হতে হবে 100 টাকা, ঠিক আছে? তবেই আমার রেভিনিউ ডেফিসিটটা জিরো হবে, তবেই রেভিনিউ ডেফিসিটটা জিরো হবে, তাই না? এক্সপেন্ডিচার থেকে রিসিট বাদ যাবে, 100 বিয়োগ 100 জিরো হবে। এইবার দেখা যাচ্ছে ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে, মানে এই 100 টাকার ভিতর ধরো এটা 100 হলো না, 100 না হয় 120 টাকা হলো রেভিনিউ এক্সপেন্ডিচারটা, তাহলে আমার রেভিনিউ ডেফিসিট কত? 20। তাহলে আমার রেভিনিউ ডেফিসিট হচ্ছে 20 টাকা, কিন্তু 120 টাকার ভিতর ধরো 20 টাকা আমি ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করেছি, 20 টাকা আমি ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করেছি। আমি দুটো সিনারিও ধরছি। প্রথম সিনারিওতে রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 100 টাকা, মানে আমি 100 টাকা খরচ করছি, ঠিক আছে? দ্বিতীয় সিনারিওতে রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 120 টাকা, মানে আমি 120 টাকা খরচ করছি, কিন্তু তার ভিতর 20 টাকার ক্যাপিটাল অ্যাসেট তৈরি করছি। কোনটা ভালো বলো তো? দ্বিতীয়টা ভালো, কারেক্ট। কিন্তু এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী দ্বিতীয়টা করলে কি হবে? কারণ রেভিনিউ ডেফিসিট শূন্যর বেশি হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। এই কারণে 2012 সালে, যেহেতু এই জিনিসটাই ভালো, এই কারণে 2012 সালে একটা অ্যামেন্ডমেন্ট এলো এবং সরকার বলল যে রেভিনিউ ডেফিসিট যদি শূন্য করতে চাই, তাহলে এই 20 টাকাটা খরচ করার আমাদের অপশন থাকছে না। তার বদলে আমরা রেভিনিউ ডেফিসিটটা শূন্য করব না, তার বদলে আমরা এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট শূন্য করব, ঠিক আছে? কি বললো? এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটটা এবার থেকে আমাদের শূন্য হবে। তাহলে তুমি যদি দেখো আমাদের এই যে সেকেন্ড সিনারিওতে রেভিনিউ ডেফিসিট কত ছিল, এই সিনারিওতে রেভিনিউ ডেফিসিট কত ছিল? 20। আর আমার ক্যাপিটাল অ্যাসেট কত টাকার ফর্ম হয়েছে? 20 টাকা। তাহলে আমার এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট শূন্য তো। তাহলে এটাই এটাই গভর্নমেন্ট বললো যে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটটা আমি শূন্য করব, ঠিক আছে? এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটটা আমি শূন্য করব, রেভিনিউ ডেফিসিটটা শূন্য করব না। কারণ কি? রেভিনিউ ডেফিসিট যদি শূন্য করতে যাই, তাহলে আমার এই যে ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করার জন্য যে টাকাটা খরচ করছিলাম, সেই টাকাটা ইনক্লুড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এইটা শূন্য করব না, তার বদলে আমি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট শূন্য করব। তাতে করে এখন কি হবে? তাহলে এখন এইটা করতে কি আর কোনো মানা থাকলো? 100 কোটি টাকা খরচ করতে কি কোনো মানা থাকলো নতুন এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী, 2012 অনুযায়ী? না, কারণ এফেক্টিভ রেভিনিউ শূন্যই দাঁড়াচ্ছে এবং আমরা দেখলাম যে এটাই বেশি ভালো, তাই না? 100 টাকা খরচ করার থেকে 120 টাকা খরচ করা ভালো, যদি 20 টাকা ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করতে কাজ করে। এই কারণে এই কনসেপ্টটা আনা হলো। এটা হচ্ছে এফআরবিএম অ্যাক্ট, খতম, শেষ। এফআরবিএম অ্যাক্টের এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট। বোঝা গেল জায়গাটা? গুড। তাহলে আমাদের বাজেট টোটাল কমপ্লিট, ঠিক আছে? বাজেট নিয়ে আর কিছু নেই, আমাদের ফিসকাল পলিসি টোটাল কমপ্লিট। শুধু এই বছর 20-21 যে আমাদের 21-22 যে বাজেটটা বেরোলো, সেই বাজেট নিয়ে কিছু আলোচনা, সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমাদের শুধু বাকি থাকলো, যেটা আমরা স্পেসিফিক্যালি এই 21-22 এই যে সেশন, সেই সেশনের বাজেট নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সেটা আমরা পরের দিনের একটা সেশনে আলোচনা করে নেবো। আজকের ওভারঅল সেশন কারোর কোনো ডাউট বা কিছু জায়গা যদি একবার ক্লিয়ার করতে হয়, তাহলে আমাকে জানাও, হ্যাঁ? এই জায়গাটা বোঝা গেছে তো, এফআরবিএম এর জায়গাটা, ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেটের একটা কি বলা হলো না বলা হলো, ঠিক আছে? কারোর কোনো ডাউট? শুভঙ্কর, অরুণিমা, কোনটা? বিবাদ সে বিশ্বাস হচ্ছে এক ধরনের স্কিম, মানে আমাদের যে রেভিনিউ রিসিপ্টটা যাতে যতটা বাড়ে, রেভিনিউ রিসিপ্ট কি করে বাড়বে? ট্যাক্স, ট্যাক্স থেকে যদি বেশি টাকা আনা যায়, তাই না? তাহলে রেভিনিউ রিসিপ্ট বাড়বে। তো বিবাদ সে বিশ্বাস হচ্ছে এক ধরনের স্কিম, যে যদি কোনো লোকজন ট্যাক্স ইভেশন করে, মানে লাস্ট 2-3 বছর হয়তো টাকা দেয়নি, এখন ভয় পাচ্ছে টাকা দিতে গেলে যদি গভর্নমেন্ট পেনাল্টি নেই, গভর্নমেন্ট তাদেরকে বলেছে যে আমি তোমার সাথে বিবাদ করবো না, আমি তোমার বিশ্বাস অর্জন করতে চাই, তুমি এসো, তুমি ট্যাক্স দাও, তোমার উপর কিছু মোকদ্দমা হবে না। তো গভর্নমেন্ট এই স্কিমটা চালু করে যারা ট্যাক্স দেয়নি তাদের থেকে ট্যাক্স নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, এটাই বিবাদ সে বিশ্বাস স্কিম। না না, ফিসকাল ড্র্যাগ জিনিসটা অন্য ধরন, ঠিক আছে? ফিসকাল ড্র্যাগ কি? ফিসকাল ড্র্যাগ হচ্ছে যে ধরো আমার এই বছর ইনকাম, ঠিক আছে, ধরো আমার
আজ আজ ধরো আজকের দিনে দাঁড়িয়ে আমার ইনকাম আমি ধরলাম 4,80,000 টাকা, ঠিক আছে, অ্যানুয়াল, ঠিক আছে। এখন গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 5 লাখের উপর গেলে 5% ইন্টারেস্ট, 5% ট্যাক্স। তাহলে আমাকে কি ট্যাক্স দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? ছোটকা, ট্যাক্স দিতে হবে না। কিন্তু ধরো মার্কেটে ইনফ্লেশন তৈরি হলো, গভর্নমেন্ট, ইনফ্লেশন তৈরি হলে কি হবে, সিপিআই বাড়বে, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়বে, গভর্নমেন্ট আমার স্যালারিটা করে দিল কত, 6 লাখ। আমরা আন্দোলন করলাম যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমার স্যালারি বাড়াও। তাহলে এখন কি আমাকে ট্যাক্স দিতে হবে না হবে না? তো এই জিনিসটাকে বলা হয় ফিসকাল ড্র্যাগ। যখন ইনফ্লেশনের জন্য মানুষের স্যালারি বেড়ে যায়, এই কারণে মানুষ ট্যাক্সেবল যে ছিল না, যে ট্যাক্স ব্র্যাকেটে ছিল না, সেও ট্যাক্স ব্র্যাকেটে ঢুকে যায়, সেটাকেই বলা হয় ফিসকাল ড্র্যাগ। বোঝা গেল ফিসকাল ড্র্যাগের কনসেপ্ট? হ্যাঁ, সরকার, সরকারের একদিক থেকে লাভ, কিন্তু সরকারকে স্যালারিও তো দিতে হচ্ছে না। 4,80,000 স্যালারি ছিল, তাকে 1,20,000 টাকা করে মাসে মাসে বেশি দিতে হচ্ছে বা বছরে বেশি দিতে হচ্ছে। সরকার ট্যাক্স পাচ্ছে বেশি, কিন্তু সরকারকে স্যালারিও দিতে হচ্ছে বেশি। সরকারের লাভও আছে, লসও আছে, ট্যাক্স থেকে সরকারের লাভ, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় কি, ইনফ্লেশন ট্যাক্সও বলা হয়। যে 4,80,000 টাকা স্যালারি ছিল, এখন 6 লাখ হয়ে গেছে, ও ট্যাক্স দিচ্ছিল না, এখনো ট্যাক্স দিচ্ছে। তাহলে এই যে ট্যাক্সটা এলো, এই ট্যাক্সটা কেন এলো? শুধুমাত্র ইনফ্লেশনের জন্য এলো। ইনফ্লেশনের জন্য স্যালারিটা বাড়ালাম, সেই জন্য এই লোকটার থেকে আমি এখন ট্যাক্স পাচ্ছি, এই কারণে এটাকে ইনফ্লেশন ট্যাক্সও বলা হয়। এই কনসেপ্টটাকে বলা হয় ফিসকাল ড্র্যাগ, যে কেউ ট্যাক্সের আওতায় ছিল না, এখন ট্যাক্সের আওতায় ঢুকে গেল ডিউ টু ইনফ্লেশন, ডিউ টু তার স্যালারি ইনক্রিমেন্ট অফ ইনফ্লেশন। বোঝা গেল তাহলে ছোটকা কনসেপ্টটা? আর বিবাদ সে বিশ্বাস স্কিম হচ্ছে যেটাই ট্যাক্স যারা ইভেট করেছে, এই লোকটাই ধর 2-3 বছর ধরে ট্যাক্স দেয়নি, 6 লাখ টাকা হয়ে গেছে তাও, তখন তাকে বললো তুমি বিবাদ সে বিশ্বাস স্কিমের আন্ডারে তুমি ট্যাক্স দাও, তোমার কোনো রকম ফাইন বা পেনাল্টি লাগবে না। ক্লিয়ার? ক্লিয়ার তো তাহলে? গুড। রেভিনিউ ডেফিসিটটা একদম সিম্পল। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে তুমি স্যালারি দিচ্ছ, পেনশন দিচ্ছ, ইন্টারেস্ট দিচ্ছ, এইগুলোতে তোমার যে টাকাটা চলে যাচ্ছে, রেভিনিউ এক্সপেন্ডিচারে যে তোমার যে টাকাটা চলে যাচ্ছে, স্যালারি দিতে হয়তো 10,000, পেনশন দিতে 10,000, ঠিক আছে, তোমার ট্যাক্স, তোমার ইন্টারেস্ট দিতে 10,000, তাহলে তোমার কত টাকা চলে গেল টোটাল? 30,000। আর রিসিপ্ট মানে তুমি ট্যাক্স নন ট্যাক্স, ধরো তুমি তুমি ধরো ডাইরেক্ট ট্যাক্স থেকে পেয়েছো 10,000, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে পেয়েছো কত, 10,000, ঠিক আছে, আর অন্যান্য ইন্টারেস্ট ইন্টারেস্ট থেকে পেয়েছো 5,000, তাহলে তুমি টোটাল কত টাকা পেলে বলো? 25। আর তোমার টোটাল কত টাকা খরচ হলো স্যালারি পেনশন দিতে? 30। তাহলে তুমি লাভে না লসে? লস। কত লস? এটাই তো রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ এক্সপেন্ডিচার, তোমার যেটা এক্সপেন্ডিচার মাইনাস তোমার যেটা রিসিপ্ট, এই যে বিয়োগফল, এটাই হচ্ছে তোমার রেভিনিউ ডেফিসিট। বোঝা গেল তাহলে? প্রত্যেকটা ডেফিসিটের কনসেপ্টই এরকম, ঠিক আছে, এক্সপেন্ডিচার মাইনাস রিসিপ্ট। আর কারোর, হ্যাঁ, হ্যাঁ না, এটা 0.5% করে কমাতে হবে বলেছে, ঠিক আছে। এটা 2003 সালে এফআরবিএম একটা চালু হলো, তখন কি রেভিনিউ ডেফিসিট শূন্য ছিল? নিশ্চয়ই ছিল না। তাহলে তো এফআরবিএম একটা না দরকারই পড়তো না। তখন ধরো রেভিনিউ ডেফিসিট ছিল 5%, কথার কথা ধরছি। তাহলে গভর্নমেন্ট বললো এই বছর 5 আসে, পরের বছর 4.5 করবা, তারপরের বছর 4 করবা, তারপর বছর 3.5 করবা, এরকম কমিয়ে 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 7-8 সালে গিয়ে যাতে শূন্য হয়ে যায়। বোঝা গেছে এই কনসেপ্ট? সিমিলারলি ফিসকাল ডেফিসিট এই বছর ধরো 3 আছে, তাহলে পরের বছর 2.7 করবা, পরের বছর 2.4 করবা, এরকম কমতে 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 যাতে এটা তোমার অ্যাটলিস্ট 3%-এ যায়, ঠিক আছে। মানে ধরো 5% আছে, তাহলে কমাতে কমাতে ওটা 3%-এ যাবে। কারণ ফিসকাল ডেফিসিট তো একদম শূন্য করা সম্ভব না। ফিসকাল ডেফিসিট যদি শূন্য করি, তাহলে ছোটকার ওই প্রবলেমটা হবে, যেটা আমি কি টোটো চালাতে দিয়েছিলাম আমার ছেলেকে, তাহলে আমাকে কি করতে হবে, এক্সট্রা আমি কোনো রকম ভালো কাজে খরচ করতে পারবো না। তো ফিসকাল ডেফিসিট শূন্য করা সম্ভব না, ওই কারণে এটাকে শূন্য করতে বলেনি, বলেছে 3% করতে হবে। বোঝা গেল তাহলে? রেভিনিউ ডেফিসিটটা শূন্য, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচারে খরচ করা মানে হচ্ছে এই ছেলে যে মদ গাঁজা খেয়ে যে পয়সা উড়াচ্ছিল ওই ব্যাপারটা, ওইখানে যত সম্ভব খরচ কমাতে হবে রেভিনিউ এক্সপেন্ডিচারে। কারণ সাবসিডি দিয়ে, পেনশন দিয়ে, এইগুলো দিয়ে তো প্রোডাক্টিভ কিছু হবে না। তো ওই কারণে রেভিনিউ ডেফিসিটটা শূন্য, রেভিনিউ এক্সপেন্ডিচারে খরচ তুমি কমাও। বোঝা গেল? ওটা রেভিনিউ এক্সপেন্ডিচার, ওখান থেকেও প্রোডাক্টিভ কিছু হয় না, তাই না? আর যদি আরো বেশি আমি আর্মি লাগাই, আমার কি লাভ? আমার কি 10টা ফ্যাক্টরি লাগালে লাভ? 10টা নতুন আর্মি রিক্রুট করলে কি দেশের কোনো লাভ? শুধু প্রতিরক্ষা খাতে দেশের লাভ, যে আক্রমণ হলে দেশ বাঁচবে, বাট প্রোডাক্টিভ তো কিছু হচ্ছে না, তাই না? ওই লোকটা তো কিছু সফটওয়্যার বানাচ্ছে না, বা সেই লোকটা তো কিছু মানে
ইকোনমিক্যালি তো কিছু অ্যাড করছে না, বাট হ্যাঁ তাদের অবদান অনেক হাই, ঠিক আছে, যে কোনো থেকে একজন আর্মির অবদান প্রচুর প্রচুর হাই, বাট ইকোনমিক্যালি তারা কিন্তু কোনো রকম ভ্যালু অ্যাড করছে না সোসাইটিতে, এই কারণে ডিফেন্সটাকে রেভিনিউ এক্সপেন্ডিচারে ধরা হয়। বোঝা গেল ব্যাপারটা? বলো। বলো। এইগুলো সবকটাই মানে তোমার জিএসটি, ইউটি জিএসটি হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, যেটা সেন্ট্রাল ডাইরেক্ট নিচ্ছে, ঠিক আছে, যেগুলো ইউনিয়ন টেরিটরিতে মোস্টলি, ঠিক আছে, বা ইউনিয়ন যেটা নিচ্ছে, আর এসজি জিএসটি যেটা স্টেট নিচ্ছে, ঠিক আছে। এটা যখন আমরা ট্যাক্সেশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এইগুলো ডিটেলসে পড়ে নেবো সিরিন, ঠিক আছে। জিএসটি হচ্ছে যে স্টেট লেভেল থেকেও একটা জিএসটি নেওয়া হয়, সেন্ট্রাল লেভেল থেকেও একটা, যেটাকে বলা হয় সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে। ধরো তুমি যে কোনো জিনিস কিনছো, তার উপর ধরো 12% জিএসটি, ঠিক আছে। তো এই জিএসটিটা কি করবে, সেন্ট্রাল আর স্টেট দুজন মিলে ভাগ করে নেবে, যেটা স্টেট নেবে সেটাকে বলা হচ্ছে স্টেট জিএসটি, ঠিক আছে, স্টেট। আচ্ছা বলো তাহলে, যেটা ইউনিয়ন টেরিটরি যেগুলো তোমার রয়েছে সেখানে তো স্টেট নেই, তাই না, বোঝা যাচ্ছে, সেইগুলোতে জন্য ইউটি জিএসটি। হ্যাঁ, আইজিএসটি, এটা একবার তাহলে আমাকে একটু দেখতে হবে, বুঝলে। তোমার যে এই যে তুমি যেখানে পেয়েছো ওটা স্ক্রিনশটটা আমাকে একটু পাঠিয়ে দিও, ঠিক আছে। জিএসটি মোটামুটি এইগুলোই তোমার সিজিএসটি, এসজিএসটি, ইউজিএসটি, মোস্টলি আমাদের সেন্ট্রাল জিএসটি আর এসজিএসটিটাই কাজ করে, ঠিক আছে। বাকি যখন আমরা ট্যাক্সেশন পড়বো, জিএসটি আমরা পড়বো আলাদা করে, তখন আমরা এইগুলো ডিটেলসে পড়ে নেবো, ঠিক আছে। আইজিএসটি যেটা ইন্টিগ্রেটেড, যতদূর মনে পড়ছে ইন্টিগ্রেটেড জিএসটি। বলো। বল। আচ্ছা, অ্যাড অ্যাড ভ্যালোরাম ট্যাক্স আর একটা হচ্ছে যেটা ইউনিট সাইজ, এই দুটোর ফারাক হচ্ছে যে ধর তুই যে জিনিসটা কিনবি, ঠিক আছে, তুই কত টাকার জিনিস কিনছিস তার উপর, হ্যাঁ সেটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স, মানে আমি ধর 50,000 টাকা জিনিস কিনলাম, 50,000 টাকার উপর 12% ট্যাক্স পড়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। এটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। আমি যদি দোকানে গিয়ে 50,000 টাকার ওষুধ কিনি তাহলে কি হবে, 50,000 টাকার উপর 12% বা 8% যেটাই ট্যাক্স নেবে নিয়ে নেবে, এটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। আর যেটা ইউনিট সাইজ, সেটা আমি কটা জিনিস কিনেছি তার উপর ট্যাক্স পড়বে। আমি যদি 50টা কিনি আলাদা ট্যাক্স, আমি যদি 100টা কিনি আলাদা ট্যাক্স, আমি যদি 200টা কিনি আলাদা ট্যাক্স। আমার জিনিসের দাম কত, জিনিসের ভ্যালু কত তার উপর ট্যাক্স ডিপেন্ড করবে না, আমি কটা জিনিস কিনেছি তার উপর ট্যাক্স ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ইউনিট সাইজ স্পেসিফিক। আর যেটা আমি টোটাল, আমি কত টাকা জিনিস কিনেছি সিম্পলি টোটাল টাকাটা অ্যাড করলো, তার উপর 10% 12% লাগিয়ে দিল, সেটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। আর যেখানে আমার ইউনিট মানে কটা জিনিস কিনেছি সেটা দেখলো, তার উপর ট্যাক্স লাগালো, সেটা হচ্ছে ইউনিট সাইজ স্পেসিফিক ট্যাক্স। বোঝা গেল ফারাকটা তাহলে? ক্লিয়ার এবার ছোটকা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যখন সেন্ট্রাল মানে আমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্ট আছে তারা যখন মদগুলো বিক্রি করে ডিলারদেরকে, এরা কতগুলো বিক্রি হলো, কটা ইউনিট কটা সাইজ তার উপরে ট্যাক্স নেয়, ঠিক আছে। কটা ক বোতল মদ তুললো তার উপর ট্যাক্স নেয়। হ্যালো। 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 হ্যাঁ বল। হ্যাঁ বল। এটা এটা অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। একদম একদম কারেক্ট, একদম ক্লিয়ার তাহলে, ডাউট? আর কারোর কোনো ডাউট? হ্যাঁ, ওটা 2012-তে একটা সংশোধন করা হলো, যেটা হচ্ছে কি রেভিনিউ ডেফিসিটটাকে শূন্য না করে এফেক্টিভ রেভিনিউ ডেফিসিটটাকে শূন্য করা হলো। কারণ আমরা কি কি দেখলাম দেখো, রেভিনিউ ডেফিসিট যদি শূন্য আমরা করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের রেভিনিউ রিসিভ ধরো 100 টাকা, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচারও কত টাকা হতে হবে বলো, তবেই আমার রেভিনিউ ডেফিসিট শূন্য হবে, তাই না। কিন্তু ধরো এটা একটা সিনারিও যখন আমার রেভিনিউ এক্সপেন্ডিচার 100 টাকা, আর একটা সিনারিও আমার রেভিনিউ এক্সপেন্ডিচার 120 টাকা, কিন্তু এই 20 টাকাটায় আমি ক্যাপিটাল অ্যাসেট ফর্ম করছি, 20 টাকাটা দিয়ে আমি একটা ক্যাপিটাল অ্যাসেট তৈরি করছি। তাহলে তুমি কোনটা করতে চাইবে ইকোনমিতে, নর্মালি 100 টাকা খরচ করা ভালো, না 120 টাকা খরচ করা ভালো এবং সেই 20 টাকার ক্যাপিটাল অ্যাসেট তৈরি করা ভালো, কোনটা ভালো? এটা এটা ভালো, কিন্তু এই 120 টাকা যখনই আমি খরচ করছি আমার ডেফিসিটে আমি পড়ে যাচ্ছি না পড়ছি না?
কারণ রিসিপ্ট 100, এক্সপেন্ডিচার 120। তো এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী এটা কি ঠিক করা যাবে? যাবে না। ওই কারণে এফআরবিএম একটা সংশোধন আনা হলো, বলল যে তুমি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট দেখো, রেভিনিউ ডেফিসিট দেখো না। এইখানে আবার এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কত বলো তো? রেভিনিউ ডেফিসিট কত আগে সেটা বলো? 20 টাকা। এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট আমি কি করে বার করি? রেভিনিউ ডেফিসিট থেকে যে টাকাটার আমি ক্যাপিটাল তৈরি করছিলাম সেটা বাদ দিই। তাহলে এখানে আমি কত টাকার ক্যাপিটাল তৈরি করেছি? তাহলে আমার এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট কত? 20। কেন? রেভিনিউ ডেফিসিট 20, 0। তাহলে আমার এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট 0 দাঁড়াচ্ছে তো। তো এই কারণে ওরা বললো যে রেভিনিউ ডেফিসিট দেখো না, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট দেখো। তাহলে এইবার এই 120 টাকা খরচ করাটা লিগাল তো, যদি এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট দেখি 0 করতে। এবং এটা তো ইকোনমির জন্য ভালো, তাই না? তো যদি এটা যদি সংশোধন না করা হতো তাহলে কি 120 টাকাটা খরচ করতে পারতো? 20 টাকার ক্যাপিটাল অ্যাসেট কি তৈরি করতে পারতো? পারতো না। এই কারণে এটা সংশোধন করা হলো এবং বললো রেভিনিউ ডেফিসিট দেখবো না, আমরা এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট দেখবো, যাতে বাকি পয়সাটা দিয়ে যেটা ক্যাপিটাল অ্যাসেট তৈরি হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? ভেরি গুড, ভেরি নাইস। আর কারোর কোনো জায়গা বলো? হুম হুম হুম। না, এটা তার আগের বছর, মানে ধরো আমার এটা হচ্ছে যে 21-22 সেশন, তাই তো? নেক্সট সেশনটা 21-22 সেশনের জন্য বাজেটারি এস্টিমেট দিলাম, ঠিক আছে? 20-21 সেশনের জন্য রিভাইসড এস্টিমেট দিলাম যে কিরকম কি হয়েছে। আর ওভারঅল ইকোনমির যে একটা মানে তার আগের সেশনে কিরকম কি পারফর্ম করেছে, তার যে বিভিন্ন দিকগুলো অ্যানালাইসিস করা, তার জন্য একটা প্রভিশনাল অ্যাকচুয়াল দেওয়া। এটা দেওয়ার যে বিশাল সিগনিফিকেন্স আছে তা নয়, বাট টোটাল ইকোনমির একটা ফ্লো বোঝায় যে কিভাবে কোন দিকে কি যাচ্ছে লাস্ট 3টে আমি যদি ওভারঅল সেশন দেখি। বোঝা যাচ্ছে? এখানে আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বি অ্যান্ড আর ই, বাজেটারি এস্টিমেট, রিভাইজ এস্টিমেট। প্রভিশনাল অ্যাকচুয়াল দেওয়ার ব্যাপারটা যে ওভারঅল একটা ফ্লো আমি বুঝতে পারবো, তাই না? যে লাস্ট 3 বছর ধরে ইকোনমি কোন দিকে কিরকম কি যাচ্ছে ব্যাপারটা। বাট যা ভোটাভুটি কিছু হবে সমস্ত কিন্তু তোমার বি এর উপর হবে, সমস্ত কিছু হবে বাজেটারি এস্টিমেটের উপর। বোঝা যাচ্ছে? কারণ রিভাইজ এস্টিমেট তো অলরেডি হয়ে গেছে, ওটা জাস্ট রিভাইজ করে ডেটাগুলোকে জাস্ট আরেকবার দিয়ে দেওয়া হলো। কারণ ধরো আমি 2020-21 সেশনে হয়তো জিএসটি খাতে ধরেছিলাম 2 লাখ টাকা আসবে, হয়তো এলো না, 1.5 লাখ টাকা আসবে, তাহলে সেটা তো রিভাইজ করতে হবে, তাই না? সেটা তো নতুন করে আবার দেখাতে হবে, সেই কারণে রিভাইজড এস্টিমেট। বোঝা গেল তাহলে জায়গাটা, ব্যাপারটা? ঠিক আছে, ভেরি গুড, ভালো ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে। আর কারোর কোনো কিছু জায়গা ডাউট? অনুরিমা, শুভঙ্কর, বা আজকে নতুন যে জয়েন করলে, কারোর কোনো ডাউট কোনো জায়গা? ক্লিয়ার তো মোটামুটি? বুঝতে পারছো তো? ঠিক আছে, ঠিক আছে। একবার আমি যে পেজগুলো দিয়েছি এগুলো একবার নিজে দেখো, বা তোমাদের কাছে হয়তো অনেকের কাছে বইও আছে, বই থেকে একবার পড়ে নিও। স্টিল যদি কারোর কোনো জায়গা ডাউট হয় আমাকে জানিও, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আমি আমরা এইগুলো নিয়ে আলোচনা করে নেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে তাহলে এটুকুই অফ করলাম তাহলে ক্লাস। হুম, ওকে, চলো ঠিক আছে। বাড়িতে তাহলে খুব মন দিয়ে এইগুলো দেখে নাও। আর সবাই নিজের খুব যত্ন নিও, ওকে? হেলথের অবশ্যই খেয়াল রেখো, সময়টা খুব খারাপ যাচ্ছে সবারই। বি কেয়ারফুল, ওকে? সমস্ত প্রিকশন নিয়ে খুব ভালোভাবে থেকো। হ্যাঁ হ্যাঁ, কালকে হবে নেক্সট ক্লাস, ঠিক আছে? কালকের ক্লাসটা লাইভ নাও হতে পারে, সেটা দেখা যাক, ঠিক আছে? কালকে আবার গ্রুপে ইনফর্ম করে দেবো, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ওকে, শিওর, ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা, বাই।